আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। খুব শীঘ্রই ক্লাস শুরু করে দিব। আজকে হচ্ছে আমি বলে নিচ্ছি, বর্গ এবং বর্গমূল শেষ ক্লাস হবে। শেষ ক্লাস মানে অল্প কিছু অঙ্ক করাবো, ঠিক আছে? আর ঘন এবং ঘনমূল, যদিও এটা একটা লেস ইম্পর্টেন্ট টপিক, আবার বলছি ঘনমূলটা একটা লেস ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন খুবই রেয়ার, তারপরেও আমি যে টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসছে বা আসার সম্ভাবনা আছে সেগুলো করাই দিব। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আশা করি সব কিছু শুনতে পাচ্ছেন। ক্লাস 11, হ্যাঁ ওগুলো দিব, সবই দিব, ক্লাস নোট সবই দিব পর্যায়ক্রমে। একটু সময় লাগতেছে কারণ একা সব কাজ করতে হচ্ছে, তো একটু ধৈর্য ধরবেন, সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা দেখেন, আমার যতদূর মনে আছে আমার দুইটা অঙ্ক বাকি আছে বর্গমূলের। আমি অঙ্ক দুইটা একটু দেখি। আচ্ছা আচ্ছা, এই যে প্রথমে এই অঙ্কটা, যদিও এটা লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আবার বলছি এই কোশ্চেনটা মূলত লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রিলির কোশ্চেন না, তবুও আমরা করছি কনসেপ্টগুলো জানার জন্য, ঠিক আছে? সাউন্ড নেই, আদাব, সাউন্ড নেই, সবকিছু ঠিক আছে কিনা বলেন তো? সবকিছু ঠিক আছে কিনা? আচ্ছা, বইয়ের ব্যাপারে কিন্তু আমি একবার বলছি, হ্যাঁ, যে আমার বইটা যাকে দিয়ে লেখাচ্ছিলাম তাকে পুলিশে ধরে নিয়ে গেছে এবং বইটা ম্যাক্সিমাম অংশ কাজ হয়ে গেছে। বই ফরম্যাটিং এর কিছু অংশ বাকি আছে, কিছু মানে মোটামুটি বইয়ের ফরম্যাটিংও 50% হয়ে গেছে, কিন্তু বইয়ের ফরম্যাটিং এর কাজ তো সবাই পারে না। তো ওকে ধরে নিয়ে গেছে, ও মানে পুলিশে ধরে নিয়ে গেছে মাদক মামলায়। যাই হোক, আমি জানতাম না যে সে এগুলোর সাথে জড়িত। এখন আমি লোক পাচ্ছি না, এই জন্য দেরি হচ্ছে। আমি পিডিএফটা তো দিয়ে দিতে চাইছি খুব শীঘ্রই। তো একজনের সাথে কথা হয়েছে, কাল বা পরশুর মধ্যে ও আমাকে হয়তো সময় দিবে 3-4 দিন কাজ করলে হয়ে যাবে। হ্যাঁ, তো দেখি ও যদি এসে আমাকে সময় দিতে পারে বা ওর কাজ যদি দেখি মনে হয় যে না ঠিক আছে পারবে, তাহলে বইটাই দিয়ে দিতে পারবো। বইটা হয়তো এই মাসের মধ্যেই আমি দিয়ে দিতে পারবো। কিন্তু যদি না পারে ওই বা দেখে যদি পছন্দ না হয়, তাহলে আমি আপনাদেরকে পুরো পিডিএফটা 3 ভাগে ভাগ করে দিয়ে দেবো, ঠিক আছে? আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি। হ্যাঁ, এটা আমার উপর আবার মন খারাপ করেন না, আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করছি। কিন্তু একজন মানুষ হঠাৎ করে তাকে ধরে নিয়ে গেছে। আর মাদক মামলায় মিনিমাম জেল হচ্ছে 3 মাস, এর আগে ছাড়বে না। ওর জন্য তো বসে থেকে লাভ নাই, কথা কি বুঝছেন? আচ্ছা, আমরা শুরু করছি। হ্যাঁ, দেখেন এখানে বলছে যে 18টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। বুঝলেন? এখানে সংখ্যা কয়টা? 18টা, এবং সংখ্যাগুলো কিন্তু ক্রমিক। ক্রমিক মানে পরপর, একটার পর একটা এরকম। তার মানে 18টা সংখ্যা আছে পরপর, যাদের যোগফল হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। বলছে এমন সর্বনিম্ন সংখ্যার মান কত? মানে এই যে 18টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল যে পূর্ণবর্গ সংখ্যা হবে, এরকম সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে? আচ্ছা, তাহলে এখানে আমি বলছি এখানে কতগুলো সংখ্যা? 18টা সংখ্যা। এবং যেহেতু ক্রমিক সংখ্যা মানে সংখ্যাগুলো ক্রমিক, তাহলে আমরা ধরি সংখ্যাগুলো। অঙ্কে চাইছে কোনটা বলেন তো? আপনারা একটু প্লিজ কাইন্ডলি কমেন্ট করেন তো, অঙ্কে চাইছে কোনটা? অঙ্কে কি 18টা সংখ্যা চাইছে, নাকি এই যে পূর্ণবর্গ সংখ্যা হবে সেরকম সর্বনিম্ন সংখ্যা চাইছে? কোনটা চাইছে বলেন তো? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। এই অঙ্কে নির্ণয় করতে বলছে কোনটা? এই অঙ্কে নির্ণয় করতে বলছে কোনটা? এই 18টা ক্রমিক সংখ্যা, নাকি এই 18টা ক্রমিক সংখ্যা যোগ করে যে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেই পূর্ণবর্গ সংখ্যা কোনটা? ইয়েস, এই পূর্ণবর্গ সংখ্যাটা নির্ণয় করতে বলছে। মানে 18টা ক্রমিক সংখ্যা যোগ করে যে ফলাফল যে পূর্ণবর্গ সংখ্যা হবে, ওরকম মিনিমাম পূর্ণবর্গ সংখ্যাটা কত? ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে ধরি এই যে 18টা সংখ্যা না, এই 18টা সংখ্যা আমি ধরে নিচ্ছি। তাহলে ধরি প্রথম সংখ্যা ইজ ইকুয়াল টু এক্স। কারণ এই 18টা সংখ্যা কারা দেওয়া নাই, তাহলে আমি ধরে নিব যে প্রথম সংখ্যাটা এক্স। তাহলে দ্বিতীয় সংখ্যা কত বলেন তো? দ্বিতীয় সংখ্যা x+1। কেন?
কারণ যেহেতু সংখ্যাগুলো ক্রমিক মানে পরপর, তাহলে একটা এক্স হলে তারপরটা নিশ্চয়ই এই এক্স এর সাথে এক যোগ হয়ে এক্স প্লাস ওয়ান, এরপরটা কত হবে এই এক্স প্লাস ওয়ান এর সাথে এক যোগ হয়ে এক্স প্লাস টু, মানে তৃতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু। তাহলে চতুর্থ সংখ্যা কত, এইটার সাথে এক যোগ হয়ে এক্স প্লাস থ্রি। এরকম যদি সবগুলো লিখি তাহলে তো সময় শেষ হয়ে যাবে, অঙ্ক শেষ হবে না, তাই না? এরকম যেতে যেতে 18তম, মোট সংখ্যা কয়টা 18টা, তাহলে 18তম সংখ্যা কত হবে বলেন তো, আপনারা বলেন 18তম সংখ্যাটা কত হবে? এখানে তো সংখ্যা মোট 18টা, তাহলে প্রথমটা এক্স তুললাম, তারপরটা এক্স প্লাস ওয়ান। কিভাবে? যেহেতু সংখ্যাগুলো ক্রমিক এক এক করে বাড়বে, রাইট? সংখ্যাগুলো ক্রমিক তাই এক এক করে বাড়বে। তাহলে এখন 18তম সংখ্যাটা কত হবে? 18তম সংখ্যাটা কত হবে? 18তম সংখ্যাটা হবে এক্স প্লাস 17, রাইট? অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। 18তম সংখ্যাটা তো হবে এক্স প্লাস 17। আচ্ছা, কি করে এক্স প্লাস 17 দেখেন, তৃতীয় সংখ্যা, এটা কি তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা কিন্তু এক্স এর সাথে 2 যোগ, তার মানে যততম সংখ্যা এক্স এর সাথে তার চেয়ে এক কম যোগ আছে, খেয়াল করছেন? তৃতীয় সংখ্যা এক্স এর সাথে 2 যোগ, চতুর্থ সংখ্যা এক্স এর সাথে 3 যোগ, তার মানে যততম সংখ্যা এক্স এর সাথে তার চেয়ে এক কম যোগ থাকতেছে। তাহলে 18তম সংখ্যা, তাহলে এক্স এর সাথে 18 এর চেয়ে এক কম যোগ থাকবে, মানে 17 যোগ থাকবে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এখন প্রশ্নে কি বলছে? 18টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। এই যে 18টা সংখ্যা না, এই 18টা সংখ্যা এর মধ্যে কিন্তু ডট ডট, এদিকে তাকান, এখানে ডট ডট দিছি, মানে কিন্তু এর মধ্যে ওই যে পঞ্চম সংখ্যা থেকে 17তম সংখ্যা কিন্তু এর মধ্যে আছে, দেখাইনি, এত দেখানোর সময় নাই, আমরা সিকোয়েন্স দেখে বুঝে নিছি যে কেমন হবে, ডট ডট দিয়ে নিছি। হ্যাঁ, এখন বলছে এই সবগুলো যোগ করলে যে যোগফল আসবে সেটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা কি করব? এই সবগুলোর যোগফল নিব। এখন সংখ্যাগুলোর যোগফল, আচ্ছা সংখ্যাগুলোর যোগফল মানে এগুলো যোগ করবো, তার মানে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু প্লাস, আমি ডট ডট দিয়ে দিচ্ছি, এক্স প্লাস 17। এদিকে তাকান, এর মধ্যে কিন্তু সবগুলো আছে, সব 18টা সংখ্যাই আছে। এখন আমাকে বলবেন, প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন, এখানে কতগুলো এক্স আছে? এই এক্স, এই সব এক্স গুলো যোগ করবো আলাদা করে, এক্স গুলোকে আলাদা করে যোগ করবো। আমাকে বলেন এখানে কতগুলো এক্স আছে? এখানে কতগুলো এক্স আছে? এখানে কিন্তু 18টা এক্স আছে। কয়টা? 18টা। কেন? কারণ এখানে সংখ্যা 18টা, প্রত্যেকটা সংখ্যায় কিন্তু একটা করে এক্স আছে, তার মানে এখানে 18টা সংখ্যায় মোট 18টা এক্স আছে। তাহলে এই 18টা এক্স যোগ করলে আমার হবে হচ্ছে 18x। আর এক্স গুলো বাদ দিয়ে কত আছে? 1 2, এখানে 3 আছে, কিন্তু এর মধ্যে কোথাও 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, এরকম 17 পর্যন্ত আছে। তার মানে 18টা এক্স আমি আলাদা করে যোগ করলাম। হ্যাঁ, আর এর সাথে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস আপ টু 17, এইগুলো আমি আলাদা করে যোগ করলাম। এইটুক বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? এইটুক বুঝছেন কিনা? আচ্ছা, এখন এইটুক যোগ করেন, এইটুক যোগ করলে কত হবে? তাহলে 18x প্লাস, এই যে 1 থেকে 17 পর্যন্ত যোগ করার একটা ফর্মুলা আছে, মানে 1 থেকে 17 না, মানে 1 থেকে শুরু করে ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ করার সূত্র হচ্ছে n × n + 1 / 2। মানে এই সূত্র দিয়ে এই সিরিয়াল, মানে 1 থেকে, এগুলো ধারায় শিখাবো, সমান্তর ধারায় এগুলো শিখাবো। এটার সূত্র হচ্ছে এটা। এখানে n হচ্ছে এই লাস্টে যে সংখ্যাটা আছে তত, তাহলে এখানে n কত? 17। তাহলে n এর মান 17 বসান। মানে এইটুক যোগ করলে কত হবে? আপনি ম্যানুয়ালেও করতে পারেন, হাতেও করতে পারেন, কিন্তু হাতে করলে সময় লাগবে, তাই আমরা এইটুক যোগের জন্য সূত্রে ফেলতেছি n × n + 1 / 2। মানে 1 থেকে শুরু করে n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n × n + 1/2। তাহলে এখানে n কত? n হচ্ছে এই লাস্টের যে ফলাফল আছে তত, 17। তাহলে 18x প্লাস, এটা হচ্ছে 17 ইন্টু, এই যে n এর মান 17, এই যে n এর মান 17, এটা n, তাহলে 17 ইন্টু, এটা হচ্ছে 17 প্লাস 1, 18 / 2, এটা দিয়ে 9 বার যাচ্ছে, 9 বার। আচ্ছা, তাহলে এখানে কত আছে? 18x প্লাস, এখানে 9 দিয়ে 17কে গুণ করলে কত হচ্ছে? 7 9 63, 3 হাতে কত? 6, 9 × 9 = 15, 153। তার মানে হচ্ছে এই 18টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 18x + 153। এইটুক বুঝছেন কিনা বলেন? এই 18টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, এই 18টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে
18x প্লাস 153, আশা করি বুঝতে পারছেন। এখন প্রশ্ন বলছে যে এই 18টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এই 18টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল করে আমি যে 18x প্লাস 53 পাইছি 153, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ প্রশ্নে বলা আছে যে 18টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হবে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরাও তো এই 18টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ করছি, তার মানে এই যোগফলটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার? তাহলে এইটুকু আসার পর লিখবেন যা একটি পূর্ণবর্গ সংখ্যা, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে? প্রশ্ন মতে যা একটি পূর্ণবর্গ সংখ্যা। এইটুকু ক্লিয়ার? আপনি এইটুকু আশা করি আমি বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি যোগফল 18টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত পাইছি? 18x প্লাস 153। এইবার এটা যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এর মধ্যে একটা অঙ্কে বলছে যে এরকম সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যাটা কত। তার মানে এই এক্স এর মান মিনিমাম বসায় দেখতে হবে যে এক্স এর কোন মানের জন্য এটা পূর্ণবর্গ সংখ্যা আসে। এখন এক্স এর পরিচয় কি ছিল? সংখ্যাগুলোর পরিচয় ছিল ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ছোট সদস্য হচ্ছে 1। স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ছোট সদস্য কত? 1। তাই আমরা এক্স এর মান 1 বসাবো প্রথমে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1 বসিয়ে, এক্স ইজ ইকুয়াল টু 1 হলে এখানে কত হচ্ছে? 18 ইন্টু 1 প্লাস 153, মানে কত? মানে 18 প্লাস 153, 18 প্লাস 153। 18 সাথে 153 যোগ করলে কত হয় দেখেন? 18 সাথে 153 যোগ করেন, এই যে 18 18 না, তাহলে এটা হচ্ছে 1 5 আর 1 6 আর 1 7, 171। 171 18 সাথে 153 যোগ করলে 171 হয়। 171 কি পূর্ণবর্গ? না। তাহলে যা পূর্ণবর্গ নয় এখানে লিখতে হবে, যা পূর্ণবর্গ নয়। কিন্তু অঙ্কে তো বলছে পূর্ণবর্গ হতে হবে, সুতরাং এক্স এর মান 1 বসাই আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত উত্তরটা পাইনি। তাহলে আমাকে এখন কি করতে হবে? এক্স এর মান 2 বসাতে হবে। 1 এর পরে কত? 2, রাইট? তাহলে এক্স ইকুয়াল টু 2 হলে তাহলে এখানে 2 বসান, এদিকে তাকান। তাহলে 2 গুণ 18, 18 দুগুণে 36, 36 প্লাস 153, তাহলে কত হচ্ছে? 6 আর 3 9, 5 আর 3 8, 189। 189 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে লিখতে হবে যা পূর্ণবর্গ নয়। আমার তো টার্গেট একটা পূর্ণবর্গ সংখ্যা বের করা। শোনেন, 289 হলে পূর্ণবর্গ হতো, যা পূর্ণবর্গ নয়। তাহলে এটা হচ্ছে না, এটা আমার কাঙ্ক্ষিত, আমার শর্ত পূরণ করতেছে না, কারণ কোশ্চেনে বলছে এটাকে পূর্ণবর্গ হতে হবে। তাহলে x ইকুয়াল টু 3 দিতে হবে। এবার x ইকুয়াল টু 3 হলে তাহলে এখানে 3 বসালে কত? 3 গুণ 18, 3 18 54, 54 তার সাথে যোগ আছে 153। তাহলে 4 আর 3 কত? 7, 4 আর 3 7, 5 আর 5 10 0, 2 207, যা পূর্ণবর্গ নয়। যা পূর্ণবর্গ নয় লিখতে হবে, যা পূর্ণবর্গ নয়। তাহলে x ইকুয়াল টু 3 দিয়েও মিলল না, তাহলে এবার x ইকুয়াল টু 4। 4 হলে এই 4 এখানে বসালে 4 18 72, 4 গুণ 18, 4 18 72, তার সাথে যোগ আছে 153। তাহলে 3 আর 2 5, 5 7 12, 2 হাতে 1, 1 আর 1 2, 225। এই যে 225 যা একটি পূর্ণবর্গ সংখ্যা। এবার লিখতে হবে যা পূর্ণবর্গ সংখ্যা। যা পূর্ণবর্গ সংখ্যা, আমাদের এটাই দরকার ছিল। তার মানে 18টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, এই যে এটা যে পূর্ণবর্গ হতে হবে, সেই পূর্ণবর্গ মিনিমাম 225, এর আগে হবে না, মিনিমাম 225। এবার কি আমার কথা বুঝতে পারছেন? তার মানে হচ্ছে 18টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ করে যদি আপনি পূর্ণবর্গ সংখ্যা পেতে চান, তাহলে 225-এর আগে কোনো পূর্ণবর্গ পাওয়া যাবে না। মানে 18টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা সেটা মিনিমাম 225। ওকে, আশা করি বুঝতে পারছেন। প্রথমে কি বললাম যে এটা লিখিত পরীক্ষার কোশ্চেন, আপনি আবার জিজ্ঞাসা করতেছেন এটা এমসিকিউতে আসবে কিনা। কনসেপ্ট তো রাখতে হবে। পরীক্ষায় যদি আসে 18টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা না দিয়ে যদি আসে 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, আসতেই পারে। করেন তো আপনারা। 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। করেন তো, দেখি কি অবস্থা। পূর্ণবর্গ সংখ্যা এমন সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা কত? সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা কত? এমন সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা কত?
5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, এমন মিনিমাম পূর্ণবর্গ সংখ্যা কত? কত হবে? আপনারা আমার এই নিয়মে করতেছেন, আমি জানি আপনারা কিন্তু আমার এই নিয়মে করছেন, আমি কিন্তু এটা জানি, কিন্তু এই নিয়মে করা লাগবে না, এই নিয়মে করা লাগবে না, আপনি অন্য নিয়মে করতে পারেন। দেখেন কিভাবে, দেখেন এদিকে তাকান, আপনাকে একটা চোরা বুদ্ধি শিখিয়ে দিই। আপনি প্রথমে সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা চাইছে, 5টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ করে একটা মিনিমাম পূর্ণবর্গ সংখ্যা হবে। আপনি মনে করেন সংখ্যা দুইটা, সংখ্যা 5টা হলো 1 1 2 3 4 5। এখন এই 5টা যোগ করে দেখেন পূর্ণবর্গ হয় কিনা। তাহলে 5 আছে 9 3 12 আর 2 14 আর 15 না, তাহলে এই 1 কে বাদ দেন, এই পাশ থেকে বাদ দিবেন, তাহলে ওর সাথে এখন আরেকটা যুক্ত করে 6 কে 6 নেন। এবার দেখেন হয় কিনা। 6 আর 5 11 11 আর 15 15 আর 3 18 18 2 20 20 হলো না। তাহলে এই 2 কে বাদ দেন, 2 কে বাদ দিয়ে ওই পাশে আরেকটা নেন, 7 কে নেন। এবার যোগ করেন 6 7 13 13 আর 5 18 18 আর 22 আর 3 25। ইয়েস, এই 5টা সংখ্যা যোগ করলে 25 হচ্ছে। তার মানে মিনিমাম সেই পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে 25। আমার কথা কি বুঝছেন? আমার তো মানে ওই x+1 x+2 ওইগুলো ধরেই করতে হবে, নট নেসেসারি। আপনাকে 5টা সংখ্যা বলছে, আপনি প্রথম যেহেতু সর্বনিম্ন মিনিমাম পূর্ণবর্গ সংখ্যা চাইছে, তাহলে মিনিমাম সংখ্যা নিয়ে আমাকে শুরু করতে হবে। তাহলে 1 থেকে 5 পর্যন্ত নিলাম, দেখি ওই 5টা যোগ করে পূর্ণবর্গ হয় কিনা। হয়নি, তাহলে এই পাশ থেকে একজনকে বাদ দিবেন, ওই পাশে আরেকজনকে অ্যাড করবেন। এটা কি বুঝছেন? এটা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন তো, এটা বুঝছেন কিনা। আগেরটাও কিন্তু করা যাবে, এদিকে তাকান, আগেরটাও কিন্তু করা যাবে। এই যে 1 থেকে, কথা কি বুঝছেন? এখন আপনাকে যদি বলা হয় সর্বনিম্ন, দেখেন সর্বনিম্ন 6টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আচ্ছা 6টি, এখানে 5 এর জায়গায় 6 দিলাম, কত হবে বলেন তো? আপনারাই বলেন এখন। 6টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, এরকম সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা কত? আচ্ছা আগেরটা ইজি, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। 6টি, তাহলে 6টি আপনি নেন, 6টি নেন, 1 2 3 4 5 6। এবার যোগ করে দেখেন এটা পূর্ণবর্গ হয় কিনা। না হলে 6 আর 5 11 আর 4 15 আর 3 18 আর 2 20 আর 1 21 হলো না। 1 কে বাদ দিবেন, ওই পাশ থেকে আরেকজনকে নেবেন, 7 কে নেন। 6টা হতে হবে না। এবার 6 আর 7 13 আর 5 18 আর 4 22 আর 3 25 আর 2 27। তার মানে কিন্তু 27 পূর্ণবর্গ না। তাহলে এবার 2 কে বাদ দিতে হবে, ওই পাশে আরেকজনকে নিতে হবে, 8 কে নেন। এবার যোগ করেন 8 7 15 আর 6 21 21 আর 5 26 26 আর 4 30 30 আর 3 33 হলো না, হলো না। তাহলে এবার 3 কে বাদ দেন, ওই পাশ থেকে আরেকজনকে 9 কে নেন। এবার 9 আর 8 17 17 24 30 35 আর 4 কত 39, তাও তো হচ্ছে না। 36 যে বলে দিলাম আমরা, তাও তো হচ্ছে না। 9 আর 8 17 17 আর, আচ্ছা 36 যে এটা যেহেতু হয়নি, তাহলে 4 কে বাদ দেন, ওই পাশে 10 নেন, 9 এর পর 10 নেন। 10 আর 9 19 19 আর 8 কত 19 আর 8 27 7 34 34 আর 40 45 হয়নি। 6টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, এই যে হচ্ছে না, দ্রুত হচ্ছে না, নাকি এখানে কোথাও ভুল হয়েছে? কোন 6টা, কোন 6টা হচ্ছে দেখেন তো, বলেন তো কোন 6টা হচ্ছে। 10 দিন হলে একে বাদ দেন, 11 নেন পরে। 21 আর 9 কত 30 30 38 আর 7 38 আর 7 45 আর 6 51, তাও তো হলো না। 12 নিতে হবে, দেখি তো অনেক সময় লেগে যাচ্ছে। 12 আর 11 হচ্ছে 23 33 আর 9 33 আর 9 কত 42 50 57 হচ্ছে না যে। এক্স ধরেই করেন, এটা দিয়ে তো আসলো না, এটা দিয়ে কত তাড়াতাড়ি চলে আসলো। তাহলে একটা হলো এক্স আর একটা x+1, 6টা যেহেতু x+2 x+3 x+4 x+5, এই হলো সেই 6টা। এগুলো যোগ করলে কত হবে? এই 6টা x যোগ করলে হবে 6x, আর এগুলো যোগ করলে 5 আর 9 আর 3 12 আর 2 14 আর 15 6x + 15। এবার এখানে x এর মানে 1 বসান, x এর মানে 1 বসালে কত হবে? x এর মানে 1 বসালে x এর মানে 1 বসালে x = 1 হলে 6 কে 6 আর 15 21 21 তো হবে না, কারণ 21 তো পূর্ণবর্গ না। x = 2 বসালে, x = 2 বসালে কত হচ্ছে?
6 দুগুণে 12 আর 12 আর 15 কত হয় 37, হচ্ছে না। x = 3 বসান, 3 6 18, 18 আর 15 কত হয় 18 আর 15 43, তাও তো হলো না। x = 4 বসান, 4 6 24, 24 আর 15 কত 24 যোগ 15, 5 8 4 9, 2 আর 1 3, 39, 33, এখানে 33, 12 আর 15 হচ্ছে 27, 27, 27, 3 বসালে 3 6 18 আর 15 হচ্ছে 33, হলো না। 4 বসালে 39, 39, আচ্ছা 5 বসান তো, তাহলে 5 6 30 আর 15 45, 6 বসালে 36 আর 15 হচ্ছে না। 7 বসালে তো 7 বসালে কত 6 সাথে 42 15, 42 15, 5 আর 2 7, 4 আর 1 5, 57, হলো না। x = 8 বসালে, এ তো অনেক লাগতেছে, অনেক 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 লেগে যাচ্ছে। কত আসছে 81, কত বসালে আসছে 81, আচ্ছা 81 বের করে ফেলছেন। 11 না, 11 অনেক দূরে, তার মানে আমরা 7 পর্যন্ত কেবল টেস্ট করছিলাম, 11তে যাই কত পাইছেন 81। আচ্ছা আমি আবার বলছি, আমি আমার মতো করে এটা বানাই দিছি। হ্যাঁ, প্রথমে যে অঙ্কটা দিছিলাম ওইটা হচ্ছে আমাদের বইয়ের কোশ্চেন, বইয়ের কোশ্চেনটা দেওয়া আছে, বানাই দিছি, এটা 11তে চলে গেছে। আমি আবারও বলছি এটা লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বাট কনসেপ্টটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি এবং বর্গমূলের শেষ প্রশ্ন। দেখেন এখানে কি বলছে, এই প্রশ্নটা আপনারা একটু মুখস্থ রাখবেন। হ্যাঁ, এটিএম মেথডে মনে রাখবেন, এটিএম মেথডে এই প্রশ্নটা মনে রাখবেন, এই প্রশ্নটা মনে রাখবেন প্লিজ। হ্যাঁ 11 বসালে হবে না, ওকে। কি বলছে, 1 থেকে 10 মধ্যে কতটি সংখ্যাকে 2টি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে। 1 থেকে 10 মধ্যে, 1 থেকে 10 মধ্যে তো না, 1 থেকে 10 পর্যন্ত, 10 পর্যন্ত, হ্যাঁ 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত, এটা একটু ঠিক করে নেবেন তো। 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত কতটি সংখ্যাকে 2টি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে? উত্তর হচ্ছে 4 ভাবে, উত্তর হচ্ছে 4টি সংখ্যাকে, মানে 2টা সংখ্যার বর্গের যোগফল করলে 10 বা 10-এর চেয়ে কম কিছু একটা হবে। যেমন 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, 1 স্কয়ার 1, 1 স্কয়ার 1, 1 1 যোগ করলে 2। এই যে এই সংখ্যাকে আমি 2টা সংখ্যার বর্গের যোগফল, এই যে 2টা সংখ্যার বর্গের যোগফল মানে হচ্ছে 2টা সংখ্যাকে বর্গ করব, তারপর যোগ করব, সেই ফলাফলটা 1 থেকে 10-এর 10 পর্যন্ত এর মধ্যে কিছু একটা হবে। তাহলে এই যে 2টা সংখ্যার বর্গের যোগফল করছি 2 হইছে, এই 2 কি 1 থেকে 10-এর মধ্যে না? ইয়েস। এখন বলবেন যে ভাই এখানে 1 স্কয়ার 1 স্কয়ার দুইটাই তো 1 নিলেন, দুইটাই তো সেম সংখ্যার বর্গ নিছেন, তাতে সমস্যা নেই। দুইটা সেম সংখ্যার বর্গ নিলে সমস্যা নেই, কারণ এখানে বলা নাই যে 1 থেকে 10 পর্যন্ত কতটি সংখ্যাকে 2টা ভিন্ন সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে। বলছে এখানে 2টা সংখ্যার বর্গের সমষ্টি, সেই দুইটা সেম সংখ্যা হলেও সমস্যা নেই। এবার এখানে 1 স্কয়ার রাখলেন, এখানে 1 বাড়ায় দেন 2 স্কয়ার, 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, 4 আর 1 যোগ করলে 5, যা 10-এর চেয়ে ছোট বা 10-এর চেয়ে ছোট। তার মানে কি এই 5 সংখ্যাটাকে কিন্তু দেখেন 2টা সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা গেছে। এটাই বলছে যে 1 থেকে 10 পর্যন্ত কতটি সংখ্যাকে এরকম 2টা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। আমি যদি বলি 1 স্কয়ার আর 2 এর পরে 1 বাড়ায় 3 করলাম, 1 স্কয়ার 1, 3 স্কয়ার 9, 9 আর 1 10, এই যে 10-এর সমান হয়েছে। এখন যদি আমি 1 স্কয়ার নেই আর এখানে 3 এর চেয়ে 1 বেশি 4 বড় করে দেই, তাহলে কিন্তু ভাইয়া 4 স্কয়ার 16 আর 1 17 হয়ে যাচ্ছে, যা 10 পার হয়ে যাচ্ছে। সুতরাং এইভাবে আর নেওয়া যাবে না। এইবার আমি এই 1 কে পরিবর্তন করে আমি 2 স্কয়ার করে দেই, সাথে আর একটা 2 নেই, তাহলে 2 স্কয়ার 4, 2 স্কয়ার 4, 4 আর 4 কত 8, 8। তাহলে এই যে দেখেন এই 4টা সংখ্যাকেই কেবল 2টা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে 1 থেকে 10 পর্যন্ত। এর বাইরে এখন এখানে 3 দেন, 3 স্কয়ার হবে 9, 2 স্কয়ার 4, 9 আর 4 13, 10 পার হয়ে যাচ্ছে। তার মানে এর বাইরে করা সম্ভব না। এই একটা প্রশ্ন আমি আপনাকে বলছি মুখস্থ রাখতে, মানে মনে রাখতে বলছি। আমি দেখাই দিলাম কিভাবে আসছে, বাট আপনাকে আমি মনে রাখতে বলতেছি। ওকে, তাহলে 2, 5, 10 এবং 8 এই সংখ্যাগুলোকে এরকম 2টা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে। ওকে,
আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব ঘন ও ঘনমূল। আমি আবার বলছি এই টপিকটা আর একটু লেস ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন মানে খুবই কম আসে। হ্যাঁ, তারপরেও আমি পড়াবো কারণ মাঝে মাঝে যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসছে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি ঘন ও ঘনমূল। এই ঘন এবং ঘনমূল পড়তে হলে আপনাদের প্রথমে জানতে হবে হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। দেখেন, পূর্ণ ঘন সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা এখন পূর্ণ বর্গ সংখ্যা আমরা পড়ছি, মনে আছে? পূর্ণ বর্গ সংখ্যা মনে আছে কিনা? যে সকল সংখ্যার বর্গমূল একটা পূর্ণ সংখ্যা তাকে বলতাম পূর্ণবর্গ সংখ্যা, যেমন 36, কারণ এর বর্গমূল করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো। সুতরাং 36 একটা কি পূর্ণবর্গ সংখ্যা। যে সংখ্যার বর্গমূল একটা পূর্ণ সংখ্যা সেই সংখ্যাটাকে আমরা বলতাম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণ ঘন সংখ্যা কি? যে সংখ্যার ঘনমূল একটি পূর্ণ সংখ্যা। যে সংখ্যার ঘনমূল একটি পূর্ণ সংখ্যা তাকে পূর্ণ ঘন সংখ্যা বলে। এক্সাম্পল হচ্ছে যেমন 27 এটা একটা পূর্ণ ঘন সংখ্যা। কেন? কারণ 27 এর যদি আমরা ঘনমূল করি তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো 3। সুতরাং 27 একটা কি পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে? যেমন আমি যদি বলি 64 এটা একটা পূর্ণ ঘন সংখ্যা। কেন? কারণ এই সংখ্যার যদি আমরা ঘনমূল করি তাহলে আমরা একটা পূর্ণ, এই যে ঘনমূল চিহ্ন কিন্তু এরকম, এটা বর্গমূল চিহ্ন, আর এই কোলের মধ্যে 3 দিলে এটা হচ্ছে ঘনমূল চিহ্ন। ওকে, আচ্ছা, এই 64 ঘনমূল করলে আমরা পাচ্ছি হচ্ছে 4। সুতরাং 64 একটা পূর্ণ ঘন সংখ্যা। যেমন 125 এটা একটা পূর্ণ ঘন সংখ্যা। কেন? কারণ 125 এর যদি আমরা ঘনমূল করি তাহলে আমরা ফলাফল হিসেবে পাবো হচ্ছে 5, একটা পূর্ণ সংখ্যা। সুতরাং 125 একটা পূর্ণ ঘন সংখ্যা। 216 এটা একটা পূর্ণ ঘন সংখ্যা, কারণ 216 যদি আমরা ঘনমূল করি তাহলে আমরা পাবো হচ্ছে 6। 343 এটা একটা পূর্ণ ঘন সংখ্যা। কেন? কারণ এর যদি ঘনমূল করি তাহলে আমরা পাবো হচ্ছে 7। 512 এটা একটা পূর্ণ ঘন সংখ্যা। কেন? কারণ এর ঘনমূল করলে আমরা পাবো হচ্ছে 8। ওকে, এই জন্য আপনাদেরকে আমি প্রথমেই পড়াইছিলাম 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার ঘন, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার ঘন এবং ওদের ঘনমূল মনে আছে তো? আচ্ছা, দেখেন, যেমন 1 এর কিউব করলে কত হবে? 1 এর কিউব করলে হবে 01। 2 এর কিউব করলে হবে 8, এই যে 8। হ্যাঁ, 3 এর কিউব করলে কত হবে? 3 এর কিউব করলে হচ্ছে 27। 4 এর কিউব করলে কত? 4 এর কিউব করলে 64। আর 5 এর কিউব করলে 125। হ্যাঁ, 125। 6 এর কিউব করলে 216। 7 এর কিউব করলে 343। 8 এর কিউব করলে 512। 9 এর কিউব করলে 729। 9 81। 81 গুণ 9 না, 9 একে 9, 8 9 72, 729। জি। আর 10 এর কিউব করলে আমরা পাবো হচ্ছে 1000। আপনাদেরকে আমি এই পর্যন্ত মনে রাখতে বলছিলাম, এটা মনে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এখন এইগুলার ঘনমূল করি তাহলে আমি ঘনমূল হিসেবে এইগুলা পাবো। যেমন 1 এর ঘনমূল যদি করি, 1 এর ঘনমূল 1, এই যে 1 এর ঘনমূল করলে এই যে 1 এর ঘনমূল 1 হবে। আমি যদি 8 এর ঘনমূল করি 8, এই যে 2 এর ঘন করলে যদি 8 হয় তাহলে 8 এর ঘনমূল করলে এই 2 পাবো। ঠিক আছে? আচ্ছা, আমি যদি 27 এর ঘনমূল করি তাহলে আমরা পাবো 3। আমি যদি 64 এর ঘনমূল করি তাহলে আমরা পাবো 4। আমি যদি 125 এর ঘনমূল করি, এই কটা অন্তত মনে রাখতে হবে অন্তত। আমি যদি 216 এর ঘনমূল করি, এই যে 216, তাহলে পাবো 6। হ্যাঁ, আমি যদি 343 এর ঘনমূল করি তাহলে পাবো হচ্ছে 7। আমি যদি 512 এর ঘনমূল করি তাহলে পাবো হচ্ছে 8। আমি যদি 729 এর ঘনমূল করি, এই যে 729, ঘনমূল 729, তাহলে পাবো 9। আমি যদি 1000 এর ঘনমূল করি তাহলে পাবো কত? তাহলে পাবো হচ্ছে 10। আমি আবার বলছি এইটুকু অন্তত, এই যে এইগুলার ঘন মুখস্থ রাখতে হবে, এইগুলা এবং এইগুলার ঘনমূল। আচ্ছা, এই ঘন মুখস্থ রাখতে পারলে ঘনমূল এমনি মনে থাকবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে আমাদের পরীক্ষায় কি কি আসতে পারে।
আচ্ছা, পরীক্ষায় কি কি আসতে পারে সেটা জানার আগে আমরা একটু ঘন করা শিখবো। শর্টকাটে আমরা বর্গ করা শিখছিলাম, বর্গমূল বের করা শিখছিলাম, মনে আছে? শর্টকাটে বর্গ করা, বর্গমূল করা শিখছিলাম, মনে আছে? এখন শর্টকাটে আমরা কিভাবে একটা সংখ্যার ঘন করা যায়, তাড়াতাড়ি বের করা যায়। যেমন আমি যদি বলি, আমি এখানে যেগুলো নিচ্ছি সেগুলো বলে দিচ্ছি। 26-এর ঘন, আমরা যদি 26-এর ঘন করি তাহলে কত আসবে? এটা যদি একটু শর্টকাটে শেখা যায় তাহলে একটু উপকার আছে, তাই না? যেমন বর্গ শিখছিলাম, মনে আছে? 2 ডিজিট 3 ডিজিটের বর্গ। তো 26-এর ঘন মানে 26 কয়বার গুণ? 3 বার গুণ। মানে 26 3 বার গুণ করতে গেলে তো অবস্থা খারাপ, তাই না? সময় লাগবে। এই জন্য আমরা একটু শর্টকাটে করবো। সবাই একটু ঘন করার শর্টকাট দেখেন, কোন সংখ্যার ঘন করার শর্টকাট দেখেন। 2 ডিজিটের কোন সংখ্যার ঘন করতেছি। প্রথম কথা হচ্ছে, আপনাদের বর্গের কথা মনে আছে? কি করছিলাম? মনে করেন আমি এখানে 46-এর বর্গ নিব। এই বর্গ করার সময় কি করতাম মনে আছে? এর ভেতরে যেগুলো আছে তাদেরকে আলাদা আলাদা করে বর্গ করতাম। এই 4-এর বর্গ 16, এই 6-এর বর্গ 36, এই প্রত্যেকটা ডিজিটের ভেতরের প্রত্যেকটা ডিজিটের বর্গ করে 2 ডিজিটে লিখতাম, মনে আছে? এখানেও তাই করতে হবে। এই ভেতরের প্রত্যেকটা ডিজিটের বর্গ করব না, এবার করব ঘন। প্রত্যেকটা ডিজিটের ঘন করব এবং সেটা 3 ডিজিটে লিখব। 3 ডিজিটে কেন? কারণ ঘনতে যে 3 আছে না, এই জন্য 3 ডিজিটে লিখবো, 3 ডিজিটে। যেমন 32-এর স্কোয়ার করার সময় আমি লিখছিলাম 3 স্কোয়ার, কিন্তু 9 লিখছিলাম না, 0 9 লিখছিলাম, মনে আছে? 2 স্কোয়ার 4 লিখছিলাম না, 0 4 লিখছিলাম। 2 ঘরে বর্গ করছিলাম, এই জন্য 2 ঘরে। আর এখন ঘন করব, প্রত্যেকটা ডিজিটের ঘন করব আর 3 ঘরে লিখবো পাশাপাশি। কথা বুঝছেন? এবার তাকান। তাহলে প্রথমে 2 এর ঘন করব। 2 এর কিউব কত? এদিকে 2 এর কিউব হচ্ছে 8, কিন্তু 8 কে আমি 3 ঘরে লিখবো, তাই লিখতে হবে 008। কারণ 8 মানে যা বোঝায়, 008 মানেও 8ই বোঝায়, অন্য কিছু বোঝায় না। তাহলে 2 এর কিউব কত? 008। ক্লিয়ার? এটুকু বুঝছেন? এবার 6 এর কিউব করবো, এটার কিউব করবো। 6 এর কিউব 216, কেবল পড়ছি। 6 এর কিউব 216 কিন্তু 3 ঘর আছে, সুতরাং এখানে আর কোনো কিছু এক্সট্রা জিরো অ্যাড করা লাগবে না। তাহলে 6 এর কিউব 216, ব্যাস, এটুকু ক্লিয়ার? এবার মনে আছে বর্গ করার সময় কি করছিলাম? মনে করেন 32-এর স্কোয়ার করার সময় বা 34-এর স্কোয়ার করার সময় এটার উপর স্কোয়ার করছিলাম, এটার উপর স্কোয়ার করছিলাম, তারপরে এইটা দিয়ে এটাকে গুণ, তাকে দ্বিগুণ, এইটা দিয়ে এটাকে গুণ, তাকে এইটা দিয়ে গুণ। আর এখানে আমরা তাই করব, এইটা দিয়ে এটাকে গুণ করব, তাকে 2 দিয়ে গুণ করব না, এখন যেহেতু ঘন করতেছি তাই 3 দিয়ে গুণ করব। এদিকে তাকান। তাহলে 2 দিয়ে 6 কে গুণ, মানে এর ভেতরে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে গুণ করবেন, আবার তার সাথে এই 3 গুণ করবেন, যেহেতু ঘন করতেছি। তাহলে 2 গুণ 6 গুণ এই 3, সবসময় 3। তাহলে 2 গুণ 6 গুণ 3, তাহলে 6 দুগুণই 12, 3 12 36। এইটার সাথে এইটা গুণ, তার সাথে সবসময় এই 3 গুণ, ঠিক আছে, যেহেতু ঘন করতেছি। তাহলে 36। এই যে এইগুলাকে গুণ করে যে 36 পাইছেন না, এদিকে তাকান। এখন মূল খেলাটা হচ্ছে, এখন এই 36-এর সাথে আবার এই ভিতরের 26-কে গুণ করতে হবে। মানে এইটা দিয়ে এটাকে গুণ, তাকে 3 গুণ করে যে ফলাফল পাবেন, সেই ফলাফলকে এই ভিতরের এটা দিয়ে গুণ করতে হবে। অনেকের মনে হতে পারে ভাই এটা খুব কঠিন লাগতেছে। কঠিন না, কয়েকটা করানোর পরে আপনি নিজেই পারবেন। তাহলে এই 36-এর সাথে এখন 26 গুণ, তাহলে 36-এর সাথে 26 গুণ। এইবার 2 ডিজিটের সেই শর্টকাট গুণ, মনে আছে? 6 6 36, 6 হাতে 3। এবার আড়াআড়ি গুণ, 3 6 18, 6 দুগুণী 12, 18 আর 12 30, 30 আর 3 33, হাতে 3, 3 দুগুণী 6 আর 3 9, তাহলে 936। এই 936 এখন এই মাঝখানে এই ঘর কেটে দিয়ে এই পাশ দিয়ে যোগ করতে হবে। তাহলে 936 যদি বসাই এখানে, তাহলে 936। এবার যোগ 6 6 আর 1 7, 3 2 5, 8 আর 9 17, ব্যাস 17,576। এইটাই হচ্ছে আমাদের উত্তর, 17,576। ক্লিয়ার বিষয়টা? বুঝছেন? তাহলে এই প্রসেসটা আমি আরো কয়েকটা করাবো, টেনশন করার কোনো দরকার নাই, আপনার এখানেই মুখস্থ হয়ে যাবে। কিন্তু আগে বোঝেন, প্রথম কাজ হচ্ছে এখানে এর মধ্যে যে কয়টা ডিজিট দেখবেন তাদের ঘন করে দিবেন। ঘন যেহেতু ঘন করতেছেন তাই ঘন করবেন। 2 এর কিউব 8, এখানে প্রত্যেকটা ডিজিটের ঘন করে 3 ঘরে লিখতে হবে। তাহলে 2 এর কিউব 8, তাই 3 ঘরে লিখতে হলে 008 লিখতে হবে। 6 এর কিউব 216, তাই 3 ঘরে তো আছে 216। এইবার সেকেন্ড স্টেপে এইটা দিয়ে এইটাকে গুণ, তাকে আবার এই 3 দিয়ে গুণ, মানে এখানে যাদেরকে দেখতে পাবেন সবাইকে গুণ করবেন। এইটা এইটা আর এইটা গুণ করে যা পাবেন সেই সংখ্যাকে আবার এই মূল সংখ্যা দিয়ে গুণ করে সেই ফলাফলটা এখানে বসায় যোগ করতে হবে। যোগ করার সময় শুধু এই ঘরটা কেটে দিতে হবে, এই ঘরের পাশে বসাতে হবে। ক্লিয়ার? ক্লাসের নোটিফিকেশন পান না, আমাকে মেসেঞ্জারে নক দিবেন, আমি একটা ভিডিও দিব, ওই ভিডিও দেখে আপনার ফেসবুকের সেটিংস ঠিক করে নেবেন। ঠিক আছে? নেক্সট, এবার 31। ক্যালকুলেটর ছাড়া ট্রাই করেন, তাহলে কিন্তু আপনার উপকার হবে। হ্যাঁ, উপকার হবে। দেখেন, তাহলে এখন কি করতে হবে? 31-এর ঘন করলে কি হবে?
আমার প্রথম কাজ হচ্ছে এদের মধ্যে যে ডিজিটগুলো দেখতে পাচ্ছি প্রত্যেককে আলাদা করে ঘন করতে হবে। 3 এর কিউব কত হয় 27, তাহলে 27, তাহলে আমি লিখবো 027, 3 ঘরে লিখতে হবে। আর 1 এর কিউব কত, 1 এর কিউব কিন্তু 1, 3 ঘরে লিখলে 001, তাই এখানে লিখবো 001, 3 ঘরে না লিখলে কিন্তু ভুল হবে। এবার এটা দিয়ে এটাকে গুণ, তাকে এটা দিয়ে গুণ, তাহলে 3 আঁকে 3, 3 3 9, দেখেন 3 গুণ 1 গুণ 3, তাহলে 3 3 কত 9, এই 9 দিয়ে আবার 31 কে গুণ, তাহলে 31 গুণ 9, 9 1 কে 9, 9 1 কে 9, 3 9 27, 279, এই 279 এই ঘর কেটে দিয়ে এখানে বসান, এইদিকে বসান 279, তাহলে এখানে 1 9 7 7 আর 2 9 2, তাহলে 29,791, 29,791। ঠিক আছে, বুঝছেন বিষয়টা, মানে নিয়মটা বুঝছেন? আমি আরো কয়েকটা করাবো, এখানে মুখস্থ হয়ে যাবে, টেনশন করেন না। নিয়মটা বুঝছেন কিনা সেটা বলেন। ওকে, নেক্সট 42 এর কিউব 42, এইটা কত হবে? 42 এর কিউব করলে কত হবে? আচ্ছা, তাহলে প্রথমে 4 এর কিউব, 4 এর কিউব কত 64, কিন্তু 3 ঘরে লিখতে হবে, তাহলে আমি 64 কে লিখবো 064। তারপর 2 এর কিউব, 2 এর কিউব কত 8, 8 কে লিখবো 008, 008। এবার এটা দিয়ে এটাকে গুণ, তাকে 3 দিয়ে গুণ, মানে 4 গুণ 2 গুণ 3, 4 2 8, 3 8 24, এই 24 এর সাথে এখন এই মূল সংখ্যা 42 গুণ, তাহলে 42, এগুলা সাইড নোটে করতে হবে। 4 2 8, হাতে নাই, 4 4 16, 2 2 4, 16 আর 4 20 এর 0, হাতে 2, 4 2 8 আর 2 10, তার মানে 1008, এই 1008 এখন এই ঘর কেটে দিয়ে বসান, তাহলে বসালে পরে 1008, বুঝছেন? 8 8 0 4 7, 74088, 74088, 74088। নেক্সট এক্সাম সামনে শুক্রবারে হচ্ছে একটা এক্সাম, সামনে শনিবারে একটা এক্সাম। আমি এক্সামের আপনাদের নোটিশটা দিয়ে দিব গ্রুপে। সামনে শুক্রবারে এক্সাম হবে হচ্ছে বর্গ বর্গমূল ঘন ঘনমূল, আর শনিবারে এক্সাম হবে হচ্ছে জ্যামিতি 4 5 6 7 8, এই 5টা ক্লাসের উপর। ঠিক আছে, আমি গ্রুপে নোটিশ দিয়ে দেবো, সমস্যা নেই। হয়েছে এটা? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন 47 এর ঘন করলে কত হচ্ছে? হাতে ট্রাই করেন, ভুল হলে সমস্যা নাই, ভুল হোক সমস্যা নাই, বাট হাতে ট্রাই করেন। ক্যালকুলেটর তো আপনার পরীক্ষার হলে থাকবে না। হ্যাঁ, তাহলে প্রথমে 4 এর কিউব করব 64, 7 এর কিউব 343, 64 লেখা যাবে না, 64 064, 3 ঘরে লিখতে হবে, 3 ঘরে না লিখলে কিন্তু ভুল হবে। আর 7 কিউব হচ্ছে 343, ওকে ফাইন। এবার এইটা দিয়ে এটাকে গুণ, তাকে 3 দিয়ে গুণ, তাহলে 4 গুণ 7 গুণ 3, 4 7 28, 3 28, সমস্যা হচ্ছে? তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করেন, 3 4 12, 7 12 84, এটা দিয়ে এটাকে গুণ করে এটা দিয়ে গুণ করতে সমস্যা হচ্ছে, তাহলে যে দুইটা গুণ করে ছোট হয় সেটা করেন, কিংবা 3 7 21, 4 21 84, তাহলে এগুলো যোগ করলে হবে 84, তার সাথে গুণ হবে হচ্ছে 47। দেখেন 4 7 28 এর 8, হাতে 2, 27 56, 4 4 16, 56 আর 16 72, 72 আর 2 74, হাতে কত 7, 4 32 আর 7 39, তার মানে 3948, এই ঘর কেটে দিয়ে 3948 বসান, 3948। এবার যোগ করেন 3 8 4 12, 2 হাতে 1, 4 3 7 1 8, 9 4 13, হাতে 1, 7 3 9 1 10, এই যে 103823, 103823। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, সবার হচ্ছে। ভুল হোক, আমি আবার বলছি, এখানে ভুল হওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু শেখাটা গুরুত্বপূর্ণ, আপনি শিখতে পারছেন কিনা। কারণ শিখতে পারলে আপনি নিজেই করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি সবার আগে উত্তর দিয়ে নিজেকে জাহির করা, এইসব মানে যে আগে উত্তর দিচ্ছেন ইউ আর মোস্ট ওয়েলকাম, বাট কেউ এটা করেন না যে আমি ক্যালকুলেটর টিপে উত্তর দিব, ঠিক আছে? আপনারই ক্ষতি হবে। আচ্ছা, এবার 38 এর ঘন করেন। 38 আমি এখানেই মুখস্থ হয়ে যাক, এই জন্য আমি কিন্তু কয়েকটা এক্সাম্পল বেশি করাচ্ছি। হ্যাঁ, 38 এর ঘন করার সময় প্রথমে 3 এর কিউব কত হয়? 3 এর কিউব হচ্ছে 27, আমি লিখবো 027। তারপর 8 এর কিউব কিন্তু 512, তাই না? এগুলো সংখ্যা দেখছেন কত তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে, এই ক্লাস করতে করতে মুখস্থ হয়ে যাবে, 512। এবার এটা দিয়ে এটাকে গুণ, তাকে 3 দিয়ে গুণ, মানে 3 গুণ 8 গুণ 3, তাই তো?
তাহলে 3 8 24, 3 24 72, অথবা এইভাবে 3 আর 3 গুণ করলে 9, 8 9 72। তাহলে 72 এর সাথে এখন গুণ হবে এই ভিতরের সংখ্যা 38। 8 দুগুণে 16, 6 হাতে 1, 27 56 আর 3 দুগুণে 6, 56 আর 6 62 আর 1 63 হাতে 6, 3 সাথে 21 আর 6 27, তাহলে 2736। এই ঘর কেটে দিয়ে 2736 বসান। 2 7 5 আর 3 8, 8 7 7 14, 4 আর 1 5, 54872, 54872, ইয়েস 54872। হোমওয়ার্ক আমার দিতে হবে না, আপনি কি করবেন, 2 ডিজিটের মনে করেন 52 নেবেন, 52 নিয়ে ঘন করে আপনি দেখবেন, তারপরে ক্যালকুলেটরে 52 ঘন চাপে দেখবেন, 3 বার 52 গুণ করে দেখবেন ঠিক আছে কিনা, তাহলেই তো হয়ে গেল। আমার কেন হোমওয়ার্ক দিতে হবে এগুলার তো হোমওয়ার্ক দেওয়া লাগে না। বুঝতে পারছেন কি? আপনি মনে করেন যে 62 ঘন করলেন আপনি নিজে এই নিয়মে করলেন, তারপরে ক্যালকুলেটরে 3 বার 62 গুণ করে দেখেন হয় কিনা, যদি হয় মিললো, না হলে ভুল হয়েছে কোথায় বের করবেন। এইভাবেই তো হোমওয়ার্ক তো নিজে নিজে তৈরি করা যায়। আপনি মনে করেন 74 ঘন করলেন, 74 ঘন করে তারপরে ক্যালকুলেটরে দেখলেন যে হয় কিনা, বুঝছেন? এইভাবে আপনি নিজে নিজেই প্র্যাকটিস করতে পারবেন ইচ্ছা মতো। আচ্ছা, আর একটা করানোর পরে আমরা ঘনমূলে চলে যাব। ঘনমূল 45 এর ঘন করলে কত হবে? এগুলো পরীক্ষার হলে যে কত কাজে দিবে এটা এখন বুঝবেন না, মানে সিলেবাস শেষ করার পরে বুঝবেন যে এই ছোট ছোট ক্যালকুলেশন যেগুলো শেখাচ্ছি এগুলো কতটা কার্যকরী। 72 গুণ 38 গুণ হয়নি? 72 গুণ 38 গুণ হয়নি? কি করছিলাম আমরা? 2736 হয়নি? কি বলেন? 8 দুগুণে 16, 6 হাতে 1, 27 56, 3 দুগুণে 6, 62 আর 1 63, 3 সাথে 21 আর 6 27, ঠিকই তো আছে। ঠিকই তো আছে। আচ্ছা, তাহলে 4 এর কিউব কত? 4 এর কিউব 64, মানে 064। 5 এর কিউব 125, 4 গুণ 5 গুণ 3, তাহলে 4 গুণ 5 গুণ 3, 4 5 20, 3 20 60। এই 60 এর সাথে আমরা এখন 45 গুণ করব। তো 60 এর সাথে 45 এই গুণটা এমনি সহজ। 60 গুণ 45, দেখেন একটা শূন্য আছে না, তাহলে শূন্য বসে যাবে। আর 6 দিয়ে গুণ করেন, 5 6 30 শূন্য হাতে 3, 4 24 আর 3 27, 2700। এই ঘর কেটে দিয়ে 2700 বসান। 2700, তাহলে 5 2 1 27 11, 6 8 আর 1 9, 91125, 91125, 91125, ঠিক আছে? তাহলে আমি আশা করছি আপনারা এই ঘন করা ব্যাপারটা পারবেন। 2 ডিজিট, আবার বলছি এই নিয়মটা 2 ডিজিটের ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের 2 ডিজিটের বাইরে লাগবে না ভাই, বিশ্বাস করেন লাগবে না। এবার আমরা শিখবো হচ্ছে ঘনমূল, পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল, পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল নির্ণয়। পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল নির্ণয়, ঠিক আছে? পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল নির্ণয়, আমি একটা এক্সাম্পল নিচ্ছি। এই যে এখানে অবশ্যই এটা পূর্ণ ঘন সংখ্যা, আমি আবার বলছি এই ঘনমূল থেকে প্রশ্ন আসেই না বলা চলে, তবু পূর্ণ ঘন সংখ্যার অন্তত এগুলো শিখে রাখবেন, পরীক্ষার হলে কাজে লাগবে মাঝে মাঝে। 304 ইজ ইকুয়াল টু হোয়াট? আপনাকে বলা হলো এটার ঘনমূল কত। আচ্ছা, আপনাদের কি মনে আছে আমরা এরকম বর্গমূল বের করতাম 2809, আর এখানে 3 দেখে বুঝতেছি ঘনমূল বের করতে হবে। বর্গমূল বের করার সময় এই পাশ থেকে জোড়া জোড়া করতাম, এটা এক জোড়া এটা এক জোড়া। আর ঘনমূল বের করার সময় ঘনতে 3 না, তাই জোড়া করা যাবে না, মানে প্রতি 3টা মিলে একটা জোড়া, প্রতি 3টা মিলে মানে এটাকে জোড়া বলবো না, মানে 3 ডিজিট, এই পাশ থেকে 3 ডিজিট করে একটা করে জোড়া করতে হবে, কারণ ঘনতে 3 আছে না, এই যে কিউব, আর বর্গ তো 2 স্কয়ার, তাই দুইটা নিছি। আর ঘনতে কয়টা নিব? 3টা। তাহলে এই যে 3টা বললেন যে ভাই এখানে তো 3 নাই, এই পাশ থেকে নিতে হবে, আবার বলছি এই পাশ থেকে নিতে হবে। এদিকে 3টা নাই, সামনে 0 দিয়ে 3টা বানাই নিব, সমস্যা কি? এইটা এক জোড়া, এটা এক জোড়া, বুঝছেন আমার কথা কি? বুঝতে পারতেছেন? ওকে, তাহলে এবার দেখেন 39304, তাহলে এই 304 একটা জোড়া আর এই 39 একটা জোড়া। এবার তাকান প্লিজ, কোন পূর্ণবর্গ সংখ্যার শেষে, এদিকে তাকান,
কোন পূর্ণ বর্গ সংখ্যার শেষে যদি 4 থাকতো বর্গমূলের শেষে 2 বা 8 হতো, মনে আছে? তেমনি কোন পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 4 থাকে এর যে ঘনমূল হবে তার শেষে 4ই থাকবে। এটা খুবই সহজ। হ্যাঁ, কোন পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 4 থাকে তাহলে এর যে ঘনমূল হবে তার শেষে 4 থাকবে। কেন 4 হয় আপনি নিজেই বুঝতে পারবেন, নিজেই বুঝতে পারবেন। কারণ আপনি 4 এর কিউব করলে কত পাবেন? 64। তার মানে পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 4 থাকে তাহলে এর ঘনমূল করলে যে ঘনমূল পাবো তার শেষেও 4ই থাকবে। বুঝতে পারছেন? ওকে, শেষে 4, কিন্তু প্রথমে কত হবে সেটা কি থেকে পাবো? সেটা পাবো এই প্রথম জোড়া থেকে। এই প্রথম জোড়ার ঘনমূল নিতে হবে। বর্গমূলের ক্ষেত্রে আমরা এরকম মনে করে দেখেন, মিলাই পড়েন 2809, এই 0 9 এক জোড়া, 28 এক জোড়া। বলতাম পূর্ণ ঘন সংখ্যার শেষে 9 থাকলে, পূর্ণ বর্গ সংখ্যার শেষে 9 থাকলে বর্গমূলের শেষে 3 বা 7। আর এই প্রথম জোড়া 28 এর বর্গমূল নিতাম 5 পয়েন্ট সামথিং, এই 5 এখানে বসাই দিতাম। মনে আছে না নাই? এগুলো বুঝতে হবে। এই জিনিসটাও এখানে হচ্ছে, পূর্ণ ঘন সংখ্যার শেষে 4 থাকলে এর ঘনমূলের শেষে 4 থাকবে, অন্য কিছু না। এবার প্রথম জোড়ার এই 39 এর ঘনমূল নিব। আপনারা বলেন 39 এর ঘনমূল কত হবে? 39 এর ঘনমূল হবে 3 পয়েন্ট সামথিং। কেন? কারণ 27 এর ঘনমূল হয় 3। 27 এর ঘনমূল যদি 3 হয় তাহলে 39 তো 27 এর চেয়ে বড়, তার মানে এর ঘনমূল 3 এর চেয়ে একটু বড় হবে। আমার ওই দশমিকের পরের অংশের কাজ না, আমার দরকার এইটুক, এই অংশটাই সামনে বসাই দিব। তার মানে আমার এর ঘনমূল হচ্ছে 34। এর ঘনমূল হচ্ছে 34। এই উম্মে উনাইশা আপনাকে কিন্তু মার দিব একদম। আপনি 3 বছর ধরে ক্লাস করতেছেন, 2 বছর ধরে ক্লাস করতেছেন, এখন এসে যদি বলেন যে ক্লাস কয়টায় কোন কোন দিন, তাহলে কিন্তু মার দিব। গ্রুপে কতদিন পোস্ট করা হয়েছে যে ক্লাস সপ্তাহে 6 দিন, রাত 9টা 15 প্রতিদিন, শুক্রবার বাদে। আপনি এখন এসে জিজ্ঞাসা করতেছেন ক্লাস কোন কোন দিন হয়, কি বারে হয়। 34। এখন এইটার ঘনমূল 34। এখন এইটার ঘনমূল 34 হতে পারে যদি এটা পূর্ণ ঘন সংখ্যা আপনি বুঝে যান। যদিও পূর্ণ ঘন সংখ্যা বোঝার কোনো স্পেশাল কোনো টেকনিক নাই, ঠিক আছে? পূর্ণ ঘন সংখ্যা বোঝার কোনো স্পেশাল টেকনিক নেই। আপনি বুঝলেন যে এটা 34 আসছে, এখন আপনার সন্দেহ যদি হয় তাহলে আপনি এইটার ঘন করে দেখতে পারেন এটা আসে কিনা, তাহলে এটা উত্তর। ব্যাস, আমি কি বুঝাইতে পারছি? তবে বর্গমূলের ক্ষেত্রে একটা সমস্যা ছিল যে লাস্টে 9 থাকলে যেমন 3 বা 7 হতো, লাস্টে 4 থাকলে 2 বা 8 হতো, কিন্তু ঘনমূলের ক্ষেত্রে এরকম কোনো সমস্যা নেই। মানে লাস্টে 4 থাকলে 4ই হবে, অন্য কিছু হবে না। 4 থাকলে 4ই হবে। ওকে, কিভাবে 3 হলো এটা যদি ঘনমূল বোঝেন তাহলে তো সমস্যা হওয়ার কথা না। এই যে প্রথম জোড়া বর্গমূলের ক্লাস করছেন, যে প্রশ্ন করছেন ইশরাত জাহান সুপ্তি, আপনি কি বর্গমূলের ক্লাস করছেন? আগে সেটার প্রশ্নের উত্তর দেন। বর্গমূলের ক্লাস করলে এই প্রশ্ন করার কথা না। হ্যাঁ, দেখেন বর্গমূলে কি করতাম, এই লাস্টে 9 থাকলে 3 বা 7 লিখছি, আর এই সামনে এই প্রথম জোড়ার বর্গমূল নিয়ে দশমিকের আগের অংশটা হচ্ছে আমার এই সামনে বসতো, মনে আছে? তাহলে এখানে 4 থাকলে লাস্টে 4 হবে, কিন্তু সামনে কত হবে? এই সামনে কত হবে সেটা পাবো হচ্ছে প্রথম জোড়া থেকে। তো প্রথম জোড়ার ঘনমূল নিতে হবে। তাহলে প্রথম জোড়ার ঘনমূল 39 এর ঘনমূল 3 পয়েন্ট সামথিং। কিভাবে? কারণ 27 এর ঘনমূল যদি 3 হয় তাহলে এখানে 39 সংখ্যাটা কি 27 এর চেয়ে বড় না? ইয়েস, তার মানে 39 এর ঘনমূল এই 27 এর ঘনমূল 3 এর চেয়ে বড় হবে, তাই লিখছে 3 পয়েন্ট সামথিং। তো পয়েন্টের পরে যেটা আসছে ওটা আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে পয়েন্টের আগের অংশ। তাহলে 39 এর ঘনমূলের পূর্ণ অংশ হচ্ছে 3, এই 3ই হবে হচ্ছে সামনে। তাহলে সামনে 3 বসালে সংখ্যাটা 34। তার মানে এই সংখ্যাটা যদি পূর্ণ ঘন সংখ্যা হয়ে থাকে তাহলে শিওর এর ঘনমূল 34। আর যদি এটা পূর্ণ ঘন সংখ্যা না হয় তাহলে কিন্তু 34 হবে না। সেক্ষেত্রে আমাদের যদি এমসিকিউ হয় তাহলে আমরা অপশন দেখেই বুঝতে পারবো। হ্যাঁ, হয়েছে? আচ্ছা, নেক্সট। তারপর হচ্ছে 29,791, এটার ঘনমূল কত? বর্গমূলের ক্ষেত্রে দুইটা দুইটা করে জোড়া করছিলাম, আর ঘনমূলের ক্ষেত্রে তিনটা তিনটা, কারণ ঘনতে 3 না।
হয়েছে এটা? আচ্ছা, এখন তাহলে কি করতে হবে, আমি কি বলছি, এই পাশ থেকে তিনটা তিনটা করে নিতে হবে। তাহলে এই তিনটা একটা, আর এই 29 তিনটা যদি না হয়, 3 ডিজিট না হলে সামনে একটা 0 দিয়ে 3 ডিজিট বানাই নেবেন। কিন্তু এই পাশ থেকে করতে হবে জোড়া। হ্যাঁ, লাস্টের তিনটা একটা আর বাকিগুলা মিলে একটা, ব্যাস। এবার এখানে লাস্টে কত, 1। কোন পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 1 থাকে তাহলে এর ঘনমূলের শেষে 1ই হবে। এটা আবার খুব সহজ, ঘনমূলটা খুব সহজ, বর্গমূলের মতো একটু ঝামেলা না। পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 4 থাকে এর ঘনমূলের শেষে 4। পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 1 থাকে এর ঘনমূলের শেষে 1, অন্য কিছু না। ঠিক আছে, শেষে 1, কিন্তু সামনে কত হবে সেটা কিভাবে পাবো? এই 29 এর ঘনমূল নিতে হবে। 29 এর ঘনমূল কত আপনারাই বলেন? 29 এর ঘনমূল 3 পয়েন্ট সামথিং। কিভাবে বুঝলাম? কারণ 27 এর ঘনমূল যদি 3 হয় তাহলে 29 এর ঘনমূল তো নিশ্চয়ই 3 এর চেয়ে একটু বেশি হবে, তাই 3 পয়েন্ট সামথিং। ক্লিয়ার? তাইলে দশমিকের আগে কত, 3, এই 3ই আমার সামনে বসাই দিব 31। তার মানে এই সংখ্যার ঘনমূল হচ্ছে 31। এখন আপনি ওইটাকে ঘন করে দেখতে পারেন যে এটা আসে কিনা। যেমন এটা ঘন করেন, ওইটার 31 এর ঘন করেন। 3 এর কিউব করলে 00027, 1 এর কিউব 001, 3 1 3, 3 3 9, সেই 9 দিয়ে আবার 31 কে গুণ, 9 গুণ 31, 9 1 9, 3 9 27, 279, তাহলে 279, 1 9 7 7 2 9 2, এই দেখেন 29 7 91, দেখছেন, এই যে চলে আসছে। সুতরাং এটা আমাদের উত্তর। আর যদি এটা পূর্ণ ঘন সংখ্যা না হতো তাহলে এটা উত্তর হতো না। আমরা অপশন দেখে বুঝতে পারবো, টেনশন করেন না। ক্লিয়ার? নেক্সট। এইটার ঘনমূল আমরা বের করব। শর্টকাট গুণ বুঝাইছি অনেক আগে, বর্গমূলের প্রথম ক্লাসে, মনে হয় প্রথম বা দ্বিতীয় ক্লাসে এইসব বুঝাইছি। মানে এখানে যা পড়াচ্ছি যদি কোনো কিছু এখানে না বুঝাই তাহলে শিওর থাকবেন সেটা আগে কোনো না কোনো ক্লাসে বুঝাইছি। এই জন্য আমার আহ্বান সবার কাছে সবসময় যে ক্লাস মিস দিবেন না, সিকুয়েন্সিয়ালি ক্লাস করবেন, তাহলে আপনি এই পারফেক্ট ওয়েতে শিখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে এই তিনটা মিলে একটা, আর এই তিনটা মিলে একটা। ওকে, তাহলে কোন পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে এর ঘনমূলের লাস্টে 5ই হবে, অন্য কিছু হবে না। 4 থাকলে 4ই হবে, 1 থাকলে 1ই হবে, 5 থাকলে 5ই হবে, অন্য কিছু হবে না। ঠিক আছে, লাস্টে 5, কিন্তু প্রথমে কত হবে সেটা আমি পাবো 166 থেকে। এই 166-র ঘনমূল নিতে হবে। 166-র ঘনমূল কত? 5 পয়েন্ট সামথিং। কি করে বুঝলাম? কারণ 125-এর ঘনমূল 5 হয়, তাহলে 166 নিশ্চয়ই 5-এর চেয়ে বেশি হবে, তাহলে 5 পয়েন্ট সামথিং। এই 5ই আমরা এখানে বসাই দিব, তাহলে আমাদের উত্তর হচ্ছে 55। মানে এই সংখ্যাটা যদি পূর্ণ ঘন সংখ্যা হয় তাহলে শিওর এর ঘনমূল 55। এর ঘনমূল কত? 55, 55। ঠিক আছে, 56 কিভাবে? নেক্সট। এটার ঘনমূল কত? আচ্ছা, এবার একটু তাকান। এই 088 এটা একটা জোড়া, আর 74 একটা জোড়া। ঠিক আছে, কোন পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 8 থাকে তাহলে এর ঘনমূলের লাস্টে 2 হবে। এইবার কিন্তু অনেকে টেনশনে পড়ে গেছে, ভাই এখন তো ভিন্ন হয়ে গেল। এটা আপনি কিভাবে বুঝবেন যে 8 থাকলে 2 হবে? কারণ আপনি জানেন, এই যে দেখেন, এই যে এইগুলো মনে নাই, এইগুলো 8 এর ঘনমূল কত? 2 না? 8 এর ঘনমূল 2 না, তাই আমরা বলতেছি 8 থাকলে 2 হবে, এমনি না। 27-এর ঘনমূল কত? 3 না? তাহলে কোন পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 7 থাকে তাহলে এর ঘনমূল লাস্টে 3 হয়, এটা এমনিতে আসেনি। তাহলে 8 থাকলে কত হবে? 2। ওকে, তাহলে লাস্টে 2, ঠিক আছে, কিন্তু প্রথমে কত সেটা পাবো কি? 74 থেকে। 74, তাহলে 74 এর ঘনমূল কত? এটা 4 পয়েন্ট সামথিং। 4 পয়েন্ট সামথিং কি করে? কারণ 64 হলে 4 হতো, তাহলে 74 নিশ্চয়ই 4-এর চেয়ে একটু বেশি, তাই 4 পয়েন্ট সামথিং। এই 4 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা, তাহলে 42। তাহলে আমাদের উত্তর হচ্ছে 42।
42। আচ্ছা, সবাই উত্তর দিচ্ছেন 42, থ্যাংক ইউ। ওকে, আমার কথা কি বুঝছেন? 8 থাকলে 2 কি করে? এই যে 8 এর ঘনমূল 2, লাস্টে 7 থাকলে 3 কিভাবে? এই যে 27 এর ঘনমূল যে 3, এখান থেকে কনসেপ্ট বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি আর একটা নিচ্ছি। $19,683, এটা কত? 19,683। তাহলে 683 এক জোড়া, 19 এক জোড়া। তাহলে পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 3 থাকে, পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 3 থাকে, তাহলে এর যে ঘনমূল তার শেষে 7 থাকবে। পূর্ণ ঘন সংখ্যার শেষে 3 থাকলে তার শেষে 7, তার শেষে কত? 7। ঠিক আছে, ওকে ফাইন। শেষে 7 ঠিক আছে, সামনে কত হবে কি করে বুঝবো? এই প্রথম জোড়া 19, এটার ঘনমূল, এটার ঘনমূল কত? এটার ঘনমূল 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং। কেন? কারণ 8 হলে 2 হয়, 27 হলে 3 হয়, তাই এটা তো 27 না, 27 এর চেয়ে ছোট, তাই 3 এর চেয়ে ছোট হবে, মানে 2 পয়েন্ট সামথিং হবে। এই 2 এখানে বসাই দিলে 27, তাহলে আমাদের এটার ঘনমূল হচ্ছে 27, 27। এখন 3 থাকলে 7 কেমনে হয়? ওই যে 343। আপনি এইভাবে দেখেন না, 7 কিউব করলে কত হয়? 343 না? 7 কিউব করলে 343, তার মানে এই যে লাস্টে যে 3 আসতেছে, 3 আসলে আমি বুঝে নিব ঘনমূলের শেষে 7 আসবে, কারণ এইটার ঘনমূল করলেই তো 7 হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ৭৯,৫০৭, ৭৯,৫০৭। পাঁচশো সাথে এক জোড়া, ৭৯ এক জোড়া। কোন পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 7 থাকে, এর বর্গমূলের শেষে 3 হবে। সরি, ঘনমূলের শেষে 3 হবে, বর্গমূল না, কিন্তু বর্গমূল বললে ভুল বলতেছি, ঘনমূলের শেষে 3 হবে। আর শেষে 3 ঠিক আছে, প্রথমে কত হবে? এই ৭৯ থেকে পাবো। ৭৯ ঘনমূল 4 পয়েন্ট সামথিং, 4 পয়েন্ট সামথিং। কিভাবে? 64 হলে 4 হতো, তাহলে ৭৯ তো 64-র চেয়ে বড়, তাহলে 4 এর চেয়ে একটু বড় হবে, 4 পয়েন্ট সামথিং। এই পয়েন্টের আগের যে 4 আছে না, এটা আমাদের দরকার, সামনে বসাই দিব, ব্যাস 43। তাহলে এটা যদি পূর্ণ ঘন সংখ্যা হয়, তার ঘনমূল অবশ্যই হবে 43। এখন 7 থাকলে কিভাবে 3 হয়? 3 হয় কারণ এই যে আপনি জানেন যে 3 এর কিউব হচ্ছে 27, এই যে এই 27 পূর্ণ ঘন সংখ্যা না? তাহলে পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 7 থাকে, তাহলে এর যে ঘনমূল তার সাথে যে 3 আসবে, এই জন্য, এমনিতে না কিন্তু ভাই। হ্যাঁ, আন্দাজে মুখস্থ করে রাখলে কিন্তু মনে থাকবে না। তারপর নিচ্ছি, ধরেন আমি সবগুলোর একটা একটা করে এক্সাম্পল দিচ্ছি, তারপর আমি চার্টে লিখে দিব। 287, 496, এটার ঘনমূল কত? 287, 496। আচ্ছা, 287, 496, তাহলে এই 496 একটা জোড়া আর 287 একটা জোড়া। তাহলে কোন পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 6 থাকে, এর ঘনমূলের শেষে 6ই হবে, অন্য কিছু হবে না। শেষে 6 ঠিক আছে, সামনে কত হবে? এই জোড়া থেকে পাবো, এই 287-র ঘনমূল নেব। এখন আপনারাই বলেন 287-র ঘনমূল কত হবে? 216 হলে 6 হতো, তো এটা তো 216-র চেয়ে একটু বেশি, তার মানে 6 পয়েন্ট সামথিং হবে, তার মানে এটা হচ্ছে 6 পয়েন্ট সামথিং। তার মানে এই 6 হচ্ছে সামনে বসবে, তার মানে 66। তার মানে এটা যদি পূর্ণ ঘন সংখ্যা হয়, এর ঘনমূল অবশ্যই 66 হবে, অন্য কিছু না। ঠিক আছে, আচ্ছা আরেকটা এক্সাম্পল। এটার ঘনমূল কত হবে? তাহলে আমরা কি করব? আমরা জোড়া জোড়া করব।
এই 872 একটা জোড়া, 54 একটা জোড়া। তাহলে কোনো পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 2 থাকে তাহলে এর ঘনমূলের শেষে 8 থাকবে। এটা কিন্তু এমনিতে না, কারণ আমরা 2 এর কিউব করলে 8 পাই, তার মানে 8 তো একটা পূর্ণ ঘন সংখ্যা। তাহলে যেখানে 8 আছে লাস্টে, তার যদি ঘনমূল করি তাহলে 2 পাবো, এই জন্য। আর এই 54 ঘনমূল নিতে হবে। 54 ঘনমূল 3 পয়েন্ট সামথিং। কেন? কারণ 64 হলে 4 হতো, 54 তো 64 চেয়ে ছোট, তার মানে 4 এর চেয়ে ছোট হবে, তার মানে 3 পয়েন্ট সামথিং। এই 3 আমরা সামনে বসাই দিলে 38। তার মানে এই সংখ্যাটা যদি পূর্ণ ঘন সংখ্যা হয়, তার ঘনমূল অবশ্যই 38 হবে, অন্য কিছু হবে না। আশা করি বুঝতে পারছেন, কনসেপ্ট ক্লিয়ার। এখন আমরা ঘনমূল নির্ণয়ের চার্ট লিখে দিচ্ছি, মানে লাস্টে পূর্ণ ঘন সংখ্যার শেষে কত থাকলে কত হয়। হ্যাঁ, লিখে দিচ্ছি ঘনমূল নির্ণয়ের চার্ট। ঘনমূল নির্ণয়ের চার্ট। আচ্ছা, এখানে আমরা দিব হচ্ছে পূর্ণ ঘন সংখ্যার শেষ অঙ্ক, শেষ অঙ্ক, আর এটা হচ্ছে ঘনমূলের শেষ অঙ্ক। আচ্ছা, মানে পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 1 থাকে, কোন একটা সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা, তার শেষে যদি 1 থাকে, এর যে ঘনমূল করব তার শেষেও 1 থাকবে। মানে এর যে ঘনমূল হবে, মানে পূর্ণ ঘন সংখ্যার শেষে 1 থাকলে এর যে ঘনমূল হবে তার শেষে 1ই থাকবে। আচ্ছা, পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 2 থাকে, পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 2 থাকে, তাহলে এর যে ঘনমূল হবে তার শেষে 8 থাকবে। পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 3 থাকে, এর যে ঘনমূল হবে তার শেষে 7 থাকবে। পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 4 থাকে, এর যে ঘনমূল হবে তার শেষে 4ই থাকবে। পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 5 থাকে, এর যে ঘনমূল হবে তার শেষে 5ই থাকবে। পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 6 থাকে, এর যে ঘনমূল হবে তার শেষে 6ই থাকবে। পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 7 থাকে, এর যে ঘনমূল হবে তার শেষে 3 থাকবে। পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 8 থাকে, এর যে ঘনমূল হবে তার শেষে 2 থাকবে। পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 9 থাকে, এর যে ঘনমূল হবে তার শেষে 9ই থাকবে। পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 0 থাকে, তাহলে তার ঘনমূলের শেষে 0ই থাকবে, তবে অবশ্যই পূর্ণ ঘন সংখ্যার শেষে 3 এর গুণিতক সংখ্যক শূন্য থাকতে হবে। 3 এর গুণিতক সংখ্যক, যেমন পূর্ণ বর্গ সংখ্যার শেষে যদি 0 থাকে, পূর্ণ বর্গ সংখ্যার শেষে যদি 0 থাকে তাহলে জোড় সংখ্যক 0 থাকে, মনে আছে? আর পূর্ণ ঘন সংখ্যার শেষে মিনিমাম 3টা শূন্য থাকবে, অথবা 6টা অথবা 9টা, মানে 3 এর গুণিতক সংখ্যক শূন্য থাকতে হবে, এবং শূন্য ব্যতীত অংশটাকেও পূর্ণ ঘন সংখ্যা হতে হবে। ঠিক আছে, এইটাই। এখন দেখেন এইগুলা কিভাবে আসছে। এইগুলা আসছে আপনি এই যে 1 থেকে এইটুক পড়লেই হয়ে যাবে। এইটুক দেখলে 2 এর কিউব 8, 3 এর কিউব 27, এইটুক থেকে আপনি বুঝতে পারবেন যে কত থাকলে কত। 4 এর কিউব 64, দেখেন আমি দেখা দিচ্ছি। 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512। এগুলা যে লগ সূচকে কত কাজে লাগবে দেখবেন। 9 এর কিউব 729। আচ্ছা দেখেন, কোন এইগুলা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা, আর এদের ঘনমূল হচ্ছে এগুলা। এখানে যেরকম আছে বড় বড় সংখ্যার ক্ষেত্রেও লাস্টের ডিজিটটাই হবে। হ্যাঁ, দেখেন এই যে পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 1 থাকে, এর যে ঘনমূল বেরোবে তার শেষে 1। পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 8 থাকে, এর ঘনমূলের শেষে 2। এমনিতে লিখি নাই, এই যে পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি, আচ্ছা এই যে পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 2 থাকে, তাহলে এর ঘনমূলের শেষে 8। এই দেখেন 2 থাকলে 8, ঠিক আছে। পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 3 থাকে, এই যে 3, তাহলে তার ঘনমূলের শেষে 7। এই যে 3 থাকলে 7। পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 4 থাকে, তাহলে তার ঘনমূলের শেষে 4। পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 5 থাকে, তার ঘনমূলের শেষে 5। পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 6 থাকে, ঘনমূলের শেষে 6। পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 7 থাকে, ঘনমূলের শেষে 3। দেখেন পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 8 থাকে, ঘনমূলের শেষে 2। এই যে 8 থাকলে 2। পূর্ণ ঘন সংখ্যার শেষে যদি 9 থাকে, 9ই হবে।
এখন এই কয়টা থেকেই মূলত আমরা এগুলো বুঝতে পারি যে কত থাকলে কত হবে। তার চেয়ে সহজ বিষয় আমি বলে দিই, 1 থাকলে 1, 4 থাকলে 4, 5 থাকলে 5, 6 থাকলে 6, 9 থাকলে 9। এই কথা কিন্তু শিওর, 1 থাকলে 1, 4, 5, 6, 9 এগুলো থাকলে যা থাকবে তাই হবে। আর 2 থাকলে 8, দেখেন 8 আর 2 ইন্টারচেঞ্জ করছে, দেখেন 2 থাকলে 8, 8 থাকলে 2, দেখছেন। আবার 3 থাকলে 7, 7 থাকলে 3, এই দুইটা আবার 2 এ 8, 8 এ 2, 3 এ 7, 7 এ 3, মানে 2 থাকলে 8 হয়, আবার 8 থাকলে 2 হয়, ইন্টারচেঞ্জ করছে। 3 থাকলে 7 হয়, 7 থাকলে 3 হয়। আশা করি বুঝতে পারছেন। এখন এইগুলা রিলেটেড গাণিতিক সমস্যা কি কি আছে সেগুলো আমি একটু দেখাচ্ছি। এই যে সবাই একটু তাকাবেন প্লিজ, এগুলো কিন্তু পরীক্ষা আসা প্রশ্ন। হ্যাঁ, দ্য কিউবিক রুট, এই কিউবিক রুট মানে হচ্ছে ঘনমূল। রুট মানে মূল আর কিউবিক মানে হচ্ছে ঘন, তাহলে কিউবিক রুট মানে হচ্ছে ঘনমূল। ওকে, আচ্ছা ঘনমূল, দ্য কিউবিক রুট অফ এই সংখ্যা, মানে এই সংখ্যার ঘনমূল কত হবে। ওকে ফাইন, তাহলে আমরা এই সংখ্যার ঘনমূল, এই যে ঘনমূলের চিহ্ন এরকম দশমিক দিয়ে কয়টা শূন্য, 3টা শূন্য, 216। তো আমি কি বলছিলাম, এরকম দশমিক সংখ্যার বর্গমূল বের করার সময় কি করতাম, প্রথমে দশমিক তুলে দিতাম। এখানেও তাই করব, প্রথমে দশমিক তুলে দিব, দশমিক তুলে দিয়ে দশমিকের জন্য 1, দশমিকের পরে 6 ঘর আছে তাই 6টা শূন্য। ওকে, আর দশমিক তুলে দেওয়ার পরে এই শূন্যগুলো বাদ দিয়ে সংখ্যাটা মাত্র 216। এইবার উপরের সংখ্যারও ঘন করতে হবে, নিচের সংখ্যারও ঘন করতে হবে। এখন নিচের সংখ্যা 216 এর ঘনমূল তো 6, কিন্তু নিচে এটার ঘনমূল হয় কিনা আগে চেক করতে হবে। আমি কি বলছিলাম, ঘনমূল হতে হলে এখানে 0 থাকতে হবে, 3 এর গুণিতক সংখ্যক শূন্য। এবং মনে করে দেখেন, এখানে যতগুলো শূন্য থাকতো বর্গমূল করলে অর্ধেক শূন্য হতো না। মনে রাখবেন, ঘনমূলের ক্ষেত্রে প্রতি 3টা শূন্যের জন্য একটা হবে। এই সংখ্যার ঘনমূল করলে যতগুলো শূন্য থাকবে প্রতি 3টার জন্য ঘনমূলে একটা হবে। তাহলে এই 3টার জন্য একটা শূন্য, এই 3টার জন্য একটা শূন্য, আর 1 এর ঘনমূল হচ্ছে 1, তার মানে 6 ডিভাইডেড বাই 100। আর 6 কে 100 দিয়ে ভাগ করলে, এখানে যেহেতু 2টা 0 আছে তাই দশমিকের পরে 2 ঘর থাকবে। কি বলছিলাম, 1 এর পরে যতটা শূন্য থাকে দশমিকের পরে ততটা ঘর হয়। তাহলে উপরে 6 আছে, কিন্তু দশমিকের পরে যেহেতু 2টা শূন্য, সরি এখানে যেহেতু 2টা শূন্য তাই দশমিকের পরে 2 ঘর হবে, কিন্তু 6তে 1 ঘর, তাহলে 2 ঘর বানাতে হলে আরেকটা 0 দিয়ে তারপরে দশমিক, তাহলে 0.06। এটা আমাদের উত্তর 0.06, বি নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? প্রতি 3টা শূন্যের জন্য একটা শূন্য হবে, প্রতি 3টা শূন্যের জন্য একটা শূন্য। আচ্ছা, আমি যদি এখন আপনাদেরকে একটা করতে দেই, এইটা কত হবে বলেন তো? এটা কত হবে? এটা কত হবে? দেখেন, তাহলে প্রথমে আমি দেখবো যে এটার ঘনমূল হবে কিনা, এটা পূর্ণ ঘন সংখ্যা কিনা। পূর্ণ ঘন সংখ্যা শেষ হতে হলে এখানে 3 এর গুণিতক সংখ্যক শূন্য থাকতে হবে। তাহলে এখানে শূন্য আছে কয়টা, 2টা, 4টা, 6টা। ইয়েস, 3 দুগুণী 6, তার মানে 3 এর গুণিতক সংখ্যক শূন্য আছে, তার মানে এটা ঘনমূল হবে। আর ঘনমূলের ক্ষেত্রে প্রতি 3টা শূন্যের জন্য একটা, এই 3টা শূন্যের জন্য একটা, এই 3টা শূন্যের জন্য একটা, আর এই 216 ঘনমূল করলে হবে 6, তার মানে এই সংখ্যার ঘনমূল হচ্ছে 600। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এখন এটা করেন তো, 512, 1 2 3 4 5 6 8 9, এটা কত হবে? আগে দেখতে হবে যে এটা ঘনমূল হয় কিনা। ঘনমূল, আচ্ছা এখানে শূন্য আছে কয়টা, 3 6 9, 3 এর গুণিতক সংখ্যক শূন্য হবে। প্রতি ঘনমূল করলে প্রতি 3টা জিরোর জন্য একটা, এই 3টার জন্য একটা, এই 3টার জন্য একটা, এই 3টার জন্য একটা, আর এই 512 ঘনমূল হচ্ছে 8, তার মানে এটার ঘনমূল হচ্ছে 8000। ক্লিয়ার বিষয়টা? ওকে, 8000। ওকে, নেক্সট। এই যে এটার ঘনমূল কত হবে? তাহলে সংখ্যাটা কেমন, 4 পূর্ণ 12/125। তাহলে প্রথমে আগে এটাকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করেন মিশ্র ভগ্নাংশ থেকে। তাহলে 4 দিয়ে 125 কে গুণ করেন, 4 দিয়ে 125 কে গুণ করি, 4 গুণ 125। এটা হচ্ছে 500।
400 4 25 100 500 500ই তো হচ্ছে, 500ই তো, কারণ 4 100-তে 400 আর 4 25-এ 100, মোট 500 হচ্ছে। 500, তাহলে এটুকু হচ্ছে 500, এই 500-র সাথে 12 যোগ করলে 512, আর নিচে কত 125। এইবার 512-র ঘনমূল 125-এর ঘনমূল, 512-র ঘনমূল হচ্ছে 8, 125-এর ঘনমূল হচ্ছে 5, 8/5। এই 8/5ই উত্তর। এই 8/5কে আবার মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করছে। কোনো কিছুকে মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করার নিয়ম দেখেন, 8/5 মানে কি, তাহলে 5 অক্ষে 5 থাকলো কত 3, এই যে এটাই তো ভাগ, এটাই তো, এই ভাগটা কিন্তু এখানে দেখাইছি। কোনো কিছুকে মিশ্র ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে প্রথমে, এদিকে তাকান, প্রথমে এই ভাগফলে যেটা আসবে সেটা লিখবেন, তার পাশে একটা দাগ দিবেন, দাগ দিয়ে এই ভাগশেষটা উপরে লিখে দিবেন, আর এই ভাজকটা নিচে লিখে দিবেন, এই 1/3/5। তাহলে 1/3/5 বি নাম্বার অপশন। এটা হচ্ছে কোন সাধারণ ভগ্নাংশকে এই যে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম। যদিও ভগ্নাংশ ক্লাসে এগুলো সব শেখানো হবে, টেনশন করার কোনো দরকার নেই, ভগ্নাংশে আমরা এখনো আসিনি, যেহেতু এখানে লেগে গেল তাই আমি আগে দেখা দিচ্ছি। ওকে, বা আপনি দেখবেন কোন অপশনটা করে 8/5 আসে সেটাই উত্তর। এই যে 5 অক্ষে 5 আর 3 8, 8/5। এখানে কত, 5 অক্ষে 5 আর 2 7, 7/5, কিন্তু আমার তো আসতে হবে 8/5। ওকে, নেক্সট। এই যে এই টাইপের কোশ্চেন আমার কাছে মনে হয়েছে যে ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় আসতে পারে, সবাই একটু তাকাবেন প্লিজ। এখানে বলছে বাই হোয়াট লিস্ট নাম্বার, লিস্ট, লিস্ট মানে কিন্তু সর্বনিম্ন, বাই হোয়াট লিস্ট নাম্বার মাস্ট 21600 বি মাল্টিপ্লাইড সো অ্যাজ টু মেক ইট এ পারফেক্ট কিউব। এই পারফেক্ট কিউব মানে হচ্ছে, যেমন পারফেক্ট স্কোয়ার মানে পূর্ণবর্গ না, তেমন পারফেক্ট কিউব মানে হচ্ছে পূর্ণ ঘন। তার মানে হচ্ছে এটার বাংলা হচ্ছে এরকম যে 21600 এর সাথে সর্বনিম্ন কত গুণ করলে, যে মাল্টিপ্লাই, সর্বনিম্ন কত গুণ করলে এই 21600 সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা হবে। এটা হচ্ছে আমাদের কথা। 21600 এর সাথে সর্বনিম্ন কত গুণ করলে এটা কি হবে, পূর্ণ ঘন সংখ্যা হবে। তো আমি আপনাদেরকে বলি, এরকম অঙ্ক আমরা পড়ছিলাম না, যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকে, বলতো যে এই সংখ্যার সাথে সর্বনিম্ন কত গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, মনে আছে কিনা? যেমন 120-এর সাথে, আমি একটু দেখাই, 120-এর সাথে সর্বনিম্ন কত গুণ করলে 120 একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, মনে আছে? তখন আমরা 120-এর কি করতাম, 120-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতাম, প্রাইম ফ্যাক্টরাইজেশন, 120-কে প্রাইম ফ্যাক্টরাইজ করতাম 2 দিয়ে 60 বার। প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে কি, মানে শুধু মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতাম, মনে আছে? 2 দিয়ে 30 বার, 2 দিয়ে 15 বার, 3 দিয়ে 5 বার, ব্যাস, আর যায় না। তখন কি বলছিলাম, পূর্ণবর্গ সংখ্যা এই মৌলিক ফ্যাক্টরগুলো জোড়ায় জোড়ায় থাকে, যেগুলো জোড়া থাকবে সেগুলো সমস্যা নাই, কিন্তু যাদের জোড়া থাকবে না তাদেরকে জোড়া বানাতে হবে। এখানেও তাই, প্রথমে আমরা কোন একটা সংখ্যাকে কত দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাকে ফ্যাক্টরাইজ করতে হবে, এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে 21600-কে। তাহলে 2 দিয়ে ভাগ করেন, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে শুধু মৌলিক সংখ্যা দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে 21600, তাহলে কত হচ্ছে 10300, 800। আচ্ছা, 10 দুগুণী 20, 8 দুগুণী 16, 10800। এবার 2 দিয়ে আবার যায়, যতক্ষণ 2 দিয়ে যাবে ততক্ষণ 2 দিয়ে 5400, 10800-কে 2 দিয়ে ভাগ করলে 5400 না, আবার 2 দিয়ে 2700, 54-র অর্ধেক, আবার 2 দিয়ে 1350, আবার 2 দিয়ে 6 দুগুণী 12 থাকলো 1, 7 দুগুণী 14, 5 দুগুণী 10, 675। এবার কিন্তু 2 দিয়ে যায় না, 2 দিয়ে যায়, এবার 3 দিয়ে যায় কিনা দেখেন, 3 দিয়ে চেক করে নিতে হবে অঙ্কগুলোর সমষ্টি। 6 7 13 আর 5 18, 18 3 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। 3 দুগুণী 6, 3 দুগুণী 6 থাকলো 1, 3 5 15। এবার দেখতে হবে আবার 3 দিয়ে যায় কিনা, অঙ্কগুলোর সমষ্টি 2 2 4 1 5 9, 2 2 4 আর 5 9, 9 3 দ্বারা বিভাজ্য, মানে এটা 3 দ্বারা বিভাজ্য। দেখছেন 3 দ্বারা বিভাজ্যতার সূত্র এখন কাজে লাগতেছে, এই জন্য বিভাজ্যতার নীতি আগে পড়ানো হয়েছে। 3 7 21, 3 5 15, আবার 3 দিয়ে যায়, 3 25 75, এবার যায় 5 দিয়ে, 5 5 25, 5 5 25। এখন পূর্ণবর্গ সংখ্যায় যেমন মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকে, আর পূর্ণ ঘন সংখ্যায় মৌলিক উৎপাদকগুলো 3টা 3টা করে থাকবে, 3টা 3টা করে থাকতে হবে যে কোনো মৌলিক উৎপাদক। যেমন 2, এই 3টা 2 এ কোনো সমস্যা নাই, কিন্তু এখানে 2টা 2 আছে, এখানে আর একটা 2 লাগবে, মানে পূর্ণ ঘন না, ঘনতে কত, ঘনতে 3 না,
ঘন করা মানে কিউব করা না। তাহলে প্রত্যেকটা জিনিস 3টা করে থাকতে হবে পূর্ণ ঘন সংখ্যায়, প্রত্যেকটা 3টা করে থাকতে হবে। 3টা করে না থাকলে পূর্ণ ঘন সংখ্যা না হওয়ার জন্য ওইটাই দায়ী। তাহলে এই 2 কিন্তু 3টা আছে, মানে এতে কোনো সমস্যা নাই। কিন্তু এই 2 আছে 2টা, তার মানে এদের সাথে আর একটা 2 যদি আমি অ্যাড করে দিই তাহলে কিন্তু 3টা 2 হবে, 2 এর সমস্যাটা মিটে যাবে। এখানে 3 আছে কিন্তু 3টা, দেখেন 3 কিন্তু 3টা আছে, মানে 3 এর কোনো সমস্যা নাই। কিন্তু 5 আছে কয়টা? 2টা। কিন্তু আমি কি বলছি, প্রত্যেকটা জিনিস 3টা করে থাকতে হবে, যেহেতু পূর্ণ ঘন সংখ্যা। তাহলে আরো একটা 5 লাগবে, তার মানে একটা 2 একটা 5, মানে কত? 5 দুগুণে 10। তার মানে হচ্ছে এই 21,600 পূর্ণ ঘন সংখ্যা বানাতে হলে আমাকে 10 গুণ করতে হবে। ক্লিয়ার? 10 গুণ করতে হবে। বুঝছেন কিনা বলেন প্লিজ, কাইন্ডলি রেসপন্স করেন, আপনারা বুঝছেন কিনা, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। কোন একটা সংখ্যার সাথে কত গুণ করলে ওটা পূর্ণ ঘন সংখ্যা হবে, এর জন্য আমাকে প্রথমে ওই সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পরে দেখতে হবে যে পূর্ণ ঘন সংখ্যার মধ্যে প্রত্যেকটা মৌলিক উৎপাদক 3টা করে থাকবে। কারণ ঘন করা মানে 3 কিউব না, 3 মানে ঘন করা মানে 3 বার গুণ করা না। তার মানে প্রত্যেকটা জিনিস 3 বার করে থাকতে হবে। 3 বার করে না থাকলে যারা 3 বার নাই তাদেরকে যত মানে 3 বার বানাতে হলে যা লাগে তাই করতে হবে। আর এই অঙ্কটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে 216 পূর্ণ ঘন সংখ্যার এখানে 2টা শূন্য আছে। যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে 3টা শূন্য হবে আর 216 হবে। এই জন্য বোঝা যাচ্ছে 10 দিয়ে গুণ করতে হবে। এই অঙ্কটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে 10 দিয়ে গুণ করতে হবে। সব তো আর দেখে বোঝা যাবে না, তাই না? আমি আশা করি আপনারা এই কনসেপ্টটা বুঝছেন। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এখানে কি বলছে দেখেন, কে সর্বনিম্ন কত দিয়ে ভাগ করলে, এবার কিন্তু গুণ না, এবার কিন্তু ভাগ করার কথা বলছে। এবার কত দিয়ে কি বলছে? এবার কিন্তু ভাগ করার কথা বলছে। এখন একটু তাকাবেন, এখন গুণ করা এবং ভাগ করা এটা কিন্তু একই জিনিস না। তারপরেও অপশন দিয়ে বোঝা যাবে। অপশন দিয়ে আপনি 100 দিয়ে ভাগ করেন তো, 21,600 কে আমি 100 দিয়ে ভাগ করলাম, এই 2টা শূন্য কেটে গেল, 216 যা একটা পূর্ণবর্গ সংখ্যা। আমি বুঝতেছি হ্যাঁ 100 দিয়ে ভাগ করতে হবে, মিনিমাম 100 দিয়ে ভাগ করলে হচ্ছে। এবং অপশনেও কিন্তু 100 চেয়ে ছোট নাই, তার মানে আমার চেক করা আর লাগতেছে না। কিন্তু আমরা আসলে পরীক্ষার মানে আমি আসলে কি করব, অ্যাকচুয়ালি কি করব? হ্যাঁ বুঝছি, আপনারা আমার চেয়ে ভালো বুঝছেন, এই জন্য কিন্তু বলতে পারতেছেন যে এটাকে 100 দিয়ে ভাগ করলে 2টা শূন্য কেটে যাচ্ছে, 216 যার ঘনচয়। কথা সত্য, এই কথা কনসেপ্ট কিন্তু ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কি করব? কোন একটা সংখ্যাকে মিনিমাম কত দিয়ে ভাগ করলে ভাগফলটা পূর্ণ ঘন সংখ্যা হবে, এর জন্য আপনাকে এই সংখ্যার কি করতে হবে? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই সংখ্যার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখেন, এদিকে তাকান, 21,600 এটাকে প্রথমে 2 দিয়ে ভাগ করলে 10,800। দেখেন এবারে কিছু জিনিস শিখতে পারবেন, এবার এক্সট্রা কিছু জিনিস শিখতে পারবেন। 2 দিয়ে 5,400, আর এটা কি করলাম, 2 দিয়ে 2700, 2 দিয়ে 1350, এটা তো আগেরটাই মনে হয়, তাই না? হ্যাঁ, আবার 2 দিয়ে হচ্ছে 675, 3 দিয়ে মনে হয় 225 বার গেছিল, 3 দিয়ে মনে হয় 3 সাথে 75 বার গেছিল, আর 3 দিয়ে গেছিল হচ্ছে 25 বার, 25 আর 5 দিয়ে 5 বার, তাই তো? আচ্ছা, এখন ভাগ করার ক্ষেত্রে একই জিনিস, এদিকে তাকান, এদিকে যে এই দেখেন এই 3টা 2 কিন্তু আছে। আমি কি বলছি? পূর্ণ ঘন সংখ্যায় প্রত্যেকটা জিনিস 3 বার করে থাকবে। তাহলে এই যে 2, এই 2 কিন্তু 3 বার আছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু এই 2টা 2, এখানে কিন্তু 2টা 2 এক্সট্রা আছে। এই 2টা 2 থাকার কারণে কিন্তু ঘন সংখ্যা হয়নি। তার মানে এই 2টা 2 বাদ দিতে হবে। তবে এই যে 2, এই 2টা 2 বাদ, গুণের ক্ষেত্রে যতটা ঘাটতি থাকবে সেই কয়টা গুণ করে দিতে হবে। আর ভাগের ক্ষেত্রে এখানে যে কয়টা ঝামেলা ক্রিয়েট করছে সবাইকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই দুইজনকে বাদ, তার মানে 2 গুণ 2 বাদ পড়বে, একে বাদ দিতে হবে। 5
এই 3-এ কোনো সমস্যা নাই, কিন্তু এখানে 5 আছে দুইটা, ওই দুইটা 5কেও বাদ দিতে হবে এর সাথে। এবার এগুলা গুণ করলে কত হয়? 2 দুগুণী 4, 4 5 20, 5 20 100। তার মানে এই যে, মানে সোজা কথা যাদেরকে বাদ দিব তাদেরকে গুণ করলে যা হবে এই এত দিয়ে ভাগ করতে হবে। মানে এত দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে যে ফলাফল আসবে সেই ফল একটা পূর্ণ ঘন সংখ্যা হবে। এটাকে বুঝছেন? গুণের ক্ষেত্রে এখানে যা ঘাটতি থাকবে সেটা আমরা কি করব? সেটা আমরা অ্যাড করে দিব। কিন্তু ভাগের ক্ষেত্রে এখানে যে যা যা এক্সট্রা থাকবে সবগুলো বাদ দিয়ে দিতে হবে। এটা কি বুঝছেন? না বুঝলে প্লিজ কোশ্চেন করতে হবে। এখানে যদি ঝামেলা থাকে কোশ্চেন করতে হবে, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। পানির বিরতি দিলাম 30 সেকেন্ড, আপনারা কোশ্চেন করেন। ক্লিয়ার বলছে সবাই, কিন্তু আমি একটা জিনিস বোঝাতে চাইলাম কিন্তু সবাই বলছে ক্লিয়ার। কেউ বলতে পারবেন যে কেন এইটুক দিয়ে ভাগ করতেছি? কেউ বলতে পারবেন যে কেন এই এগুলা দিয়ে ভাগ করলে কিভাবে পূর্ণবর্গ হচ্ছে? গুড নাইট কিসের? হ্যাঁ, শোনেন, আমাকে বলেন, এদিকে তাকান, প্রথমে একটু তাকান, প্রথমে এই যে এইগুলো আমাকে বলেন 21600-কে আমি ফ্যাক্টরাইজ করছি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে এইগুলো পাইছি। এখন এইগুলো সব গুণ করব। এই যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5টা, 3 আছে 3টা, 3 গুণ 3 গুণ 3, 5 গুণ 5। আমাকে বলেন তো এই গুণফলটা কত হবে? এই গুণফলটা কত হবে? 5টা 3টা 2টা, 5টা 3টা 2টা, এই গুণফলটা কত হবে? এই গুণফলটা কত হবে? এই গুণফলটা কিন্তু 21600 হবে, কারণ 21600-কে ভেঙে এগুলা পাইছি, তাহলে এগুলা গুণ করলে অন্য কিছু আসবে না। আর যারা সহজ সরল এরা কি করবে? এরা এখন গুণ করা শুরু করছে। 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 দুগুণী 32, 3 32 96, 96 গুণ 3 আর পারে না। কেন ভাই? 21600 ভেঙে এগুলা পাইছি, তাহলে এগুলা গুণ করলে 21600 হবে। এটা তো গুণ না করেই বলে দিতে হবে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা ঘন সংখ্যা হওয়ার জন্য, মানে এইটা পূর্ণ ঘন সংখ্যা না হওয়ার জন্য দায়ী কে? ঘন সংখ্যা মানে হচ্ছে, পূর্ণ ঘন সংখ্যা মানে হচ্ছে তাদের মধ্যে প্রত্যেকটা মৌলিক ফ্যাক্টর 3টা করে থাকবে। 3-এর চেয়ে অতিরিক্ত যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তাইলে এই 3টা কিন্তু আছে, দেখেন এদিকে তাকান। তার মানে এই যে 3টা আছে, 1টা 2টা 3টা, কিন্তু এই যে 2টা এক্সট্রা আছে এই 2টাকে সরাতে হবে। এই জন্য 2টা 2 দিয়ে নিচে ভাগ করলে এটা কেটে যাবে ভাইয়া, এই জন্য 2টা 2 দিয়ে ভাগ। এই 3টা 3 আছে, তার মানে 3-এ সমস্যা নাই, কিন্তু এই 2টা 5 থাকার কারণে হচ্ছে না। তাহলে এই 2টা 5কে সরাতে হবে। অঙ্কে বলছে কত দিয়ে ভাগ করতে হবে। এদিকে তাকান, আমি যদি এখানে একটা 5, এদিকে মনোযোগ দেন, এখানে যদি একটা 5 গুণ করে দিতাম তাও হতো, কিন্তু 5 তো আমাকে তো গুণ করতে বলেনি। যদি বলতো এর সাথে কত গুণ করতে হবে, তখন আমরা এখানে একটা 5 গুণ করতাম, কারণ 2টা 5 আছে আর একটা 5 দিলে 3টা হতো। কিন্তু আমাকে তো গুণ করতে বলেনি, আমাকে বলছে কত দিয়ে ভাগ করতে হবে। তাইলে আমাকে এখনই এমন কিছু দিয়ে ভাগ করব যেন যেগুলার জন্য পূর্ণ ঘন হচ্ছে না তারা বাদ পড়ে যায়। তাহলে এই 2টা 5 বাদ দিতে হলে নিচে আরো 2টা 5 দিয়ে গুণ করতে হবে। এই 5 আর এই 5, এই 2টা 5 ক্যান্সেল হবে। তাহলে আমি কত দিয়ে ভাগ করলাম? 5 5-এ 25, 25 দুগুণী 50, 50 দুগুণী 100, তার মানে টোটাল 100 দিয়ে ভাগ করতেছি। এবার কি বুঝছেন? ক্লিয়ার হচ্ছে বিষয়টা? বুঝছেন এবার কেন আমরা ভাগ করার ক্ষেত্রে, গুণ করার ক্ষেত্রে কি, গুণ করার ক্ষেত্রে 2টা 2 আছে আর একটা 2 গুণ করে দাও। মানে গুণ করার ক্ষেত্রে হচ্ছে যতটুকু ঘাটতি আছে ততটুকু পূরণ করে দাও, আর ভাগ করার ক্ষেত্রে যা যা এক্সট্রা আছে সব বাদ দিয়ে দাও। বুঝছেন এবার বিষয়টা? হ্যাঁ, নেক্সট।
এবার দেখেন হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার বাই হুইচ 3600 বি ডিভাইড টু মেক ইট এ পারফেক্ট কিউব। তার মানে হচ্ছে 3600 কে সর্বনিম্ন কত দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে 3600 কে সর্বনিম্ন কত দিয়ে ভাগ করলে, তাহলে 3600 কে সর্বনিম্ন কত দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। এর জন্য আমরা কি করব, 3600 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ 1800, তারপরে 2 দিয়ে 900, তারপরে 2 দিয়ে 450, তারপরে 2 দিয়ে 225, তারপরে 3 দিয়ে যায়। দেখেন 3 দিয়ে কিভাবে, এই যে 2 2 4 এর 5 4 এর 5 9, 9 3 দ্বারা বিভাজ্য মানে 225 3 দ্বারা বিভাজ্য, 3 7 21, 3 5 15। হ্যাঁ, এবার 3 দিয়ে 3 25 75, 5 দিয়ে 5 5 25। এবার দেখেন এই 3টা 2 আছে মানে এই 3টা 2 এর কোনো সমস্যা নাই। এই যে একটা 2 আছে, তাহলে আমাকে কি করতে হবে, ওই 2টা ভ্যানিশ করতে হবে। তার মানে একটা 2 নিচে ভাগ করতে হবে। এবার 2টা 3 আছে, ভাগ করার ক্ষেত্রে এই 2টা 3 সরাই দিতে হবে। ভাগ করার ক্ষেত্রে যা যা এক্সট্রা সব বাদ, মানে ঘন না হওয়ার জন্য যা যা এক্সট্রা আছে সব বাদ। তার মানে এই 2টা 3 বাদ। ঠিক আছে, এই 2টা 5 আছে, এটাও তো সমস্যা, কারণ 2টা 5 থাকলে তো হবে না। তাই 2টা 5 কেও বাদ। তো 2টা 5 কে বাদ দিলে এই যে 5 গুণ 5, এবার এটা গুণ করলে যা হবে তাই। 5 5 25, 3 25 75 আছে, বাদ দেন। 5 5 25, 25 দুগুণী 50, 3 50 150, 3 150 450, তার মানে 450। মানে আমি গুণ করার সময় দেখি যেটা যেটা গুণ করলে সহজ হয় সেটা সেটা আগে গুণ করি। তাহলে 5 5 25, 25 দুগুণী 50, 3 50 150, 3 150 450, তাহলে 450 দিয়ে ভাগ করতে হবে। এই যে 450। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? সবাই উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট দেখেন, এখানে বলছে 3600 কে সর্বনিম্ন কত দিয়ে গুণ করলে, এবার তাকান, এবার কিন্তু বলছে 3600 কে সর্বনিম্ন কত দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে আমরা 3600 ঘন ই করে দিই। এই যে 3600 মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। 1800, 900, 450, 225, 75, 25, 5। আচ্ছা, তাহলে এখন দেখেন গুণ করার ক্ষেত্রে কি বলছি, গুণ করার ক্ষেত্রে যতটুকু ঘাটতি আছে সেটা অ্যাড করে দিতে হবে, আর ভাগ করার ক্ষেত্রে যা যা এক্সট্রা আছে সব বাদ দিয়ে দিতে হবে। বুঝছেন তো? তাহলে এখানে 3টা 2 আছে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু এই একটা 2 আছে। কিন্তু আমি কি বলছি, প্রত্যেকটা জিনিস 3টা 3টা থাকতে হবে। তাহলে এখানে একটা 2 আছে, তাহলে আরো 3টা 2 হতে হবে। 3টা, তার মধ্যে একটা আছে, তাহলে আর কয়টা লাগে, 2টা। তাহলে 2টা 2 গুণ করে দিলাম। বুঝছেন? 2টা 3 আছে, তাহলে 3টা 3 লাগবে, মানে আর একটা 3 লাগবে। 2টা 5 আছে, মানে আর একটা 5 লাগবে। এইটুক গুণ করলে যা আসবে ততটুক গুণ করতে হবে। 3 5 15, 15 দুগুণী 30, 30 দুগুণী 60, তার মানে যে 1 নাম্বার অপশন আছে 60, তার মানে 60 হচ্ছে গুণ করতে হবে। তাহলে আপনারা আমাকে একটু কনফার্ম করেন তো জিনিসটা বুঝছেন কিনা, যে কোনো একটা সংখ্যাকে সর্বনিম্ন কত দিয়ে গুণ করলে বা সর্বনিম্ন কত দিয়ে ভাগ করলে সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা হবে। সেক্ষেত্রে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার সময়, করার পরে গুণ করার কথা যদি বলে, এখানে প্রতিটা জিনিস 3টা 3টা থাকবে। তাহলে যে কোনো একটা জিনিস 3টা যদি না থাকে, তাহলে যতটুকু ঘাটতি আছে ততটুকু গুণ করব। আর ভাগ করার ক্ষেত্রে এখানে প্রতিটা জিনিস 3টা 3টা বাদে যা যা এক্সট্রা থাকবে সবটুকু বাদ দিয়ে দিব। আশা করি বুঝতে পারছেন। এর সাথে আমাদের পূর্ণবর্গ সংখ্যা, বর্গমূল এবং ঘনমূল শেষ হলো। এর বাইরে যদি কিছু পড়তে হয় ভাই নিজ দায়িত্বে পড়বেন। কেন? কারণ আমি পড়াইছি চাকরির পরীক্ষায় যা যা আসে আমি সবকিছু পড়াই দিছি। এর বাইরে কিছু আসার সম্ভাবনা প্রায় 0%। হ্যাঁ, আর এরপরে আমাদের শুরু হবে ভগ্নাংশ। আগামীকাল থেকে ভগ্নাংশ শুরু হবে। ঠিক আছে, ভগ্নাংশ চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। আগামী শুক্রবার পরীক্ষা হবে হচ্ছে বর্গমূল, ঘনমূল, আর শনিবারে পরীক্ষা হবে জ্যামিতির 4 নাম্বার ক্লাস থেকে 8 নাম্বার, 4 5 6 7 8। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।